অথবা মনে হলো কালো জামা পরা একটা মানুষ ঢুকলো সেখানে। হসপিটালের বাথরুমের কমোডের সাথেই বা দিকে একটা জানালা, কাঠের মধ্যে কাঁচ বসানো জানালা। আমার কাছে একটু অস্বস্তিকর লাগছে, হয়তো ওই বাইরের দিকে চোখ পড়াতে। বাথরুমের জানালাটা হাসপাতালের পেছনের দিকে একটা জঙ্গলের দিকে মুখ করা। আমি জুলিওকে বললাম যে হ্যাঁ, আমারও অত রাতে একা একা বাথরুমে গেলে জানালা খোলা রাখলে একটু ভয় ভয় করে, মনে হয় কেউ তাকিয়ে আছে কিংবা ভয় দেখায়। জুলিও আমার কথায় সায় দিয়ে বলল ঠিক ঠিক, আমারও এমনি মনে হয়। এরপর জুলিও বলল, আমার জানালা হাত দিয়ে চেপে রেখেছি যেন না খুলে যায়, বাইরে হালকা বাতাস, তাই একটু টাইট করে বারবার খুলে যেতে চাচ্ছে। আর জানালা পুরোপুরি খোলার আগেই আমি আবার হাত দিয়ে চেপে ধরি। বাতাসের তীব্র গতি, আমার কাছে মনে হয় জানালার ফাঁকা দিয়ে শুধু বাতাস নয়, গ্যাস বের হলে যেমন শব্দ, ঠিক অমন শব্দে বারবার জানালা প্রেসারে ভেতরের দিকে খুলে যাচ্ছে। আমি নিজেকে একটু রিল্যাক্স ভাবে থাকার জন্য হালকা উঁচু হয়ে ছিটকিনিটা লাগিয়ে দিই। এমন সময় বাইরে কারো প্রেজেন্স আমি ফিল করি। জানালার কাজ ছিল কিছুটা খোলাতে, ট্রান্সপারেন্ট টাইপের। কারো মুখ এবং নাক কাচের সাথে লাগিয়ে রেখে থাপ্পড় দিচ্ছে জানালার কাছে, আর ভয়ঙ্কর স্বরে একটা চিৎকার। আমার কাছে মনে হলো যেন জানালার ছিটকিনি লাগানোতে ওই জিনিসটা খুব খুশি হয়নি, আমাকে ভয় দেখাতে পারছে না। আমি ওই জানালার জিনিসটার চিৎকার শুনে প্রচন্ড ভয়ে আমার কলিগদের ডাকার জন্য বা বাঁচাও বলে চিৎকার দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন আমি বোবা, শুধু আর্তনাদ জনিত শব্দ বের হয় গলা দিয়ে, কিন্তু বোঝার মতো কোনো শব্দ বের হচ্ছে না। আমি ওই জিনিসটার কাচের সাথে মুখ চাপ দিয়ে রেখেছি এবং সরানোর জন্য আমি যেই না থাপ্পড় দিচ্ছে আর গোমারির মতো চিৎকার করছে। আমি প্রচন্ড ঘেমে আর এক সময় বলবে এই ছিল ঘটনা, হয়তো সাজিয়ে লিখতে পারেনি। যাই হোক, ঘটনাটি আপনি লিখেছেন সেজন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ, এবং আশা করছি যে যারা শুনেছেন তাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ভাই, আমি এরশাদ উত্তরা থেকে। তো আমি আজকে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বা নিজস্ব এক্সপিরিয়েন্স একটা ঘটনা বলবো, সেটা কাওনা রোড, এয়ারপোর্ট রোডে। অনেক শুনেছি আমরা এই রোডটা নিয়ে, এবং অনেকে আলোচনা করেছেন, এবং আজকে আপনিও আলোচনা করবেন। এবং আমি এইটা নিয়েই একটু প্রথমে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে এই রোডটা নিয়ে এত কিছু শুনি, আপনি তো ওই এলাকায় থাকেন, তো আপনার কাছে তার মানে মনে হয় যে যারা বলেন তারা ভুল বলেন না? অবভিয়াসলি না। এবং আপনার নিজেরও এটা নিয়ে এক্সপিরিয়েন্স হয়তো কেউ প্রকাশ করে কেউ করে না, এটাই আর কি। আমি আমার প্রথম ঘটনাটা বলছি, এটা ছিল 2011-এ। তখন আমি একটা সিমেন্ট কোম্পানিতে কাজ করি, ঢাকা থেকে একটা ছাতকে, দিল্লি থেকে ছাতকে। তো আমি এখন অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম। তো একদিন সাইডেলি আমার ভাইয়ের তার পাশে মা হসপিটালাইজ। সো দ্যাট ইজ লাইক 2 o'clock। তো আমরা লাঞ্চের পরে, না 2 o'clock আফটারনুন লাঞ্চের পর কন্ট্যাক্ট। সো আমাদের একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে ফ্যামিলি প্রায়োরিটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। সো আমি খবরটা পেয়ে আমি প্রাথমিক প্রবল নিয়ে তখনই আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করি। তো ছাতক থেকে ডে টাইমে যদি আমি ঢাকা আসি, তো তখন সিলেট যেতে হয়। সিলেট থেকে দেন বাস পাইয়ে আমি ঢাকা আসি। তো ওদিনকে আমি প্ল্যান থেকে বেরোতে লাইক 2:30 আমি বের হয়ে সিলেটে গিয়ে 4টা সাড়ে 4টা একটা বাস পেয়ে যাই। তো সিলেট থেকে সাধারণত ইট টেকস লাইক 5 hours ম্যাক্সিমাম, কিন্তু ওদিন কি হবে যে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হতো, আমার ঢাকা পৌঁছতে রাত 12টা বেজে যায়। তখন আমি স্টেশনে থাকতাম। তো আমি হায়দ্রাবাদ থেকে নেমে বাসায় এসে জাস্ট স্টেশন আমাকে আদায় করে আমি আমার গাড়িটা নিয়ে, পার্সোনাল গাড়ি নিয়ে আমি উত্তরের দিকে রওনা হই। তখন 12টা বাজে রাতে। তো আমি গাড়ি ড্রাইভ করতেছি খুব ভালোভাবে, আমি রেডিসনটা পার হলাম। তো আমার একটা হ্যাবিট হচ্ছে রেডিসনের পরে সাধারণত এয়ারপোর্টে আগে কোনো ডিভাইডার নেই, তো ওটা ডিভাইডার নেই বা স্পিড ব্রেকার নেই, এই জন্য আমি অপশনে চেঞ্জ করে গ্যাস করতে একটু স্পিডে গাড়িতে চালাই, সে ইঞ্জেক্টারে কোনো ময়লা থাকলে ওটা যেন ছিঁড়ে যায়। তো যাচ্ছি, তাহলে নিচ থেকে যাবো, ওটা দেখে একটা ক্লোজ করতে সাডেনলি আমার গাড়ির স্পিডটা স্লো হয়ে যাচ্ছে। মানে স্যার, স্লো মিনস ডেড স্লো। আমি সাথে সাথে অনেক কিছু চিন্তা করলাম, দা ওয়ে আই মেইনটেইন মাই কার ইটস নট পসিবল এট অল। আর অপশনে দেয়া, তো আমি মানে দেখতেছিলাম যে কি হচ্ছে। আমি এক্সেলারেটর আরো বেশি করে চেপে দিচ্ছি, তার কিছু হচ্ছে না। আমার আরেকটা হ্যাবিট হচ্ছে, আমি সাইড মিরারে মানে গাড়ি চালাই, সাইড মিরার দেখে
কখন রিয়েলি আমি রিয়ার ভিউ মিররে তাকাই, আচ্ছা তো সাডেনলি আমার চোখটা চলে গেছে রিয়ার ভিউ মিররে। তখন দেখলাম যে মানে যা দেখলাম এটা আমি চিন্তাও করিনি কখনো। ইটস অ্যান অ্যানিমাল, লাইক এটা কুকুরও না আবার ঘোড়াও না, কুকুরের চেয়ে একটু লম্বা, একটু বেশি আবার ঘোড়ার চেয়ে একটু ছোট, বাট মুখটা হচ্ছে ঘোড়ার মতো। আচ্ছা এটা আমার গাড়ির পিছনে দৌড়াচ্ছে আর ধরে ধরে অবস্থা গাড়িটা। তখন আমি মানে ফার্স্ট অফ অল প্রথমে দেখতেছি আমার হাত পা সব ক্লাস হয়ে যাচ্ছে ওটা থেকে। বাট আমি যেহেতু নামাজ রোজা করি, নামাজের পাবন্দি করি, আমি আমাকে এক হুজুর বলে দিচ্ছিল এই ধরনের কিছু কখনো আয়াতুল কুরসি যে সূরাতুল ইখলাসটা ভালো কাজে দেয়, তো আমি ওটাই জোরে জোরে পড়তে শুরু করি। সো আমি একবার পড়লাম, দুবার পড়লাম, তিনবার শেষ হয়নি, দেখে কোথাও কিছু নেই, আমার গাড়িটা জোরে এয়ারপোর্টে আগে যে স্পিড ব্রেকার গুলো ছোট ছোট রাখেন ওটার মধ্যে বাড়ি গেল। আচ্ছা আই ওয়াজ সোয়েটিং লাইক এনিথিং, সবকিছু ঠিক আছে। আমি তারপর আবার গ্যাস দিয়ে গাড়িটা স্লো করে মোটামুটি মা ছিল ক্রিসেন্ট হসপিটালে 7 নম্বর, ওখানে গেলাম। কাউকে কিছু বুঝতে দেয়নি, এভরিথিং ওয়াজ অলরাইট। বাট আমি খুব ঘামছিলাম, এটাই সবচেয়ে বড় জিনিস। আর আমার মনের মধ্যে যে ভয়টা ছিল এটা তখন প্রকাশ করলাম, বিকজ একদিকে মা সিক, তারপর ভাইয়েরা সবাই আছে। গেলাম, দেখলাম পরের দিন মা শেষ ফিরলো, তো মার সাথে দেখা করলাম, তারপরে লাইক 10 টাকা থেকে ব্যাক করলাম বাসায়। এই ছাড়া ফার্স্ট ঘটনা আসলে। সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব এবং আপনি আপনার প্রথম ঘটনা প্লিজ একটু শুরু করবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ওয়ালাইকুম সালাম। আমি মাহমুদ হাসান মুন্না, আমি এসেছি বরিশাল থেকে। জি বলুন আপনার ঘটনা। তো রাসেল ভাই প্রথমেই বলতে চাই, আমি আজকে প্রথম যে ঘটনাটা বলবো সেটা আমার দাদার কাছ থেকে শোনা। আমার দাদা গত ডিসেম্বর মাসের 23 তারিখে মারা গেছে, সবাই আমার দাদার জন্য দোয়া করবে। জি তো আমার দাদারা ছিলেন 2 ভাই। তো দাদারাদের যে পুরানো বাড়ি সেটা ছিল আমাদের যে বর্তমান যে এলাকা চন্দ্রমোহন, তার পাশে একটা গ্রামে চরদারিয়াল নাম। জি তো ওইখান থেকে দাদারা চন্দ্রমোহন আইসা একটা বাড়ি করে। তো দাদারা 2 ভাই বাড়ি করার পরে ওই বাড়িতে থাকতো, নতুন বাড়িতে থাকতো দাদারা 2 ভাই, আর আমার যে বড় দাদি ছিলেন উনি আর ওনার আম্মা। তো থাকার পরে তো বাসার যত কাজটা পুরুষ বলতে আমার দাদাই ছিলেন, কৃষি কাজ করতেন দাদা তখন তো সারাদিনের কাজ শেষে আমাদের ওইখানে আবার রাসেল ভাই গ্রাম অঞ্চলে জি যে আজকে থেকে মানে 60 দশকে, জি 1960 দশকের দিকে তো ঘটনাটা ছিল এমন। জি আমাদের পাশের গ্রামে একটা লাঠি খেলার আয়োজন করা হয়েছিল, যে বাংলা বাজার নামে একটা জায়গায়। তো ওইখানে দাদা চিন্তা করলেন যে সারাদিনের কাজ শেষে লাঠি খেলা দেখতে যাবে। তো দাদা যখন মানে সারাদিনের কাজ শেষ করার পরে লাঠি খেলা দেখতে যাবে, তো আগে গ্রাম অঞ্চলে তেমন রাস্তাঘাট অবস্থা ভালো ছিল না, তো মানুষের চলাচলের মাধ্যম হিসাবে নৌকা ব্যবহার করতো। বিশেষ করে যারা কৃষিকাজ করতো তাদের তো বাসায় নিজেদের একটা করে নৌকা থাকতো এমন। তো দাদা সারাদিনের কাজ শেষে নৌকা নিয়ে ওই পাশের গ্রামে যেখানে লাঠি খেলা হচ্ছে ওইখানে চলে যায়। তো উনি সন্ধ্যার পরে ওনার কাজ শেষে লাঠি খেলা দেখতে যায়। তো লাঠি খেলা শেষে যখন বাসায় আসতেছিল তখন আনুমানিক রাত, উনি আমার যেটা বলছেন 10টা থেকে কি 11টা হবে এরকম একটা মাঝামাঝি সময়। তো উনি আসতেছেন নৌকা দিয়ে, আস্তে আস্তে একা আসতেছেন রাত্রেবেলা। তো গ্রাম অঞ্চলে 10টা 11টাই অনেক রাত্র। তো উনি যখন খালের একটা পাড় দিয়ে আসতেছিলেন, তো খালটা ছিল বিলের সাথে মানে অ্যাডজাস্ট করা। তো ওই সময়টা ছিল বর্ষাকাল, পানিতে পুরা ভরা ছিল। তো উনি খালের পাড় দিয়ে যখন আসতেছিলেন, কিছু দূর যাওয়ার পরে উনি দূরে একটা আলো দেখতে পায়। তো যখন আলোটা দেখতে পায়, তো উনি নৌকা চালায় যখন আলোটার কাছাকাছি চলে আসে, তো দেখে যে ওইখানে একটা ঘাট ছিল, ওই ঘাটের পাড়ে একটা মহিলা দাঁড়ানো। তো ওনারে মহিলা হাত দিয়ে ইশারা করতেছে নৌকাটা থামানোর জন্য। তো উনি নৌকাটা থামানোর পরে উনি যেটা দেখছে, তো ওই যে মহিলা ওনারও চিনে, আমাদের এলাকার এক লোক, ওনার নাম ছিলেন জব্বার, ওনার আম্মা। জি তো উনি বলতেছে যে বাবা তুমি আমার একটা উপকার করবা, আমার স্ত্রীর তো মানে এই প্রসব বেদনা উঠছে, তুমি একটু কষ্ট করে আমাদের ওই গ্রামে একটা মহিলা ছিলেন দাইমা, যিনি উনি আবার ওই মানুষের বাড়ি বাড়ি যেয়ে এই কাজ করতেন, মানুষের সাহায্য করতেন। তা আমার একটু ওই যে খান নামে একটা বাড়ি ছিল, তো ওইখানে নামাই দিবা একটু কষ্ট করে, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, ওনার ছেলে আবার আর্মিতে চাকরি করতো তখন। জি তো উনি অত কিছু ভাবে নাই, তখন উনি চিন্তা করলো যে মানুষের সাহায্য করি। তো উনি উঠানোর পরে উনি নৌকা চালাচ্ছে। তো তখন রাসেল ভাই ওই সময়টা ছিল ভাটা চলতেছিল। তো উনি পিছনে ফিরে গাড়ি বাইতেছিল নৌকার। তো ওইটা পাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আমার দাদা আবার কি করতেন, স্মোক করতেন। তো উনি চিন্তা করলো এখন একটা সিগারেট ধরাই, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো উনি সিগারেট ধরানোর জন্য, সিগারেটটা ছিল আবার পিছনে, উনি সেটা নেওয়ার জন্য একটু পিছনে তাকায়। তো রাসেল ভাই তাকানোর পরে উনি ফার্স্ট যেটা দেখে, তো সেটা হলো গিয়া ওই যে মহিলার হাতে একটা কুপি টাইপের একটা দেখছিল প্রথম। তো আসলে এটা কুপিও না, ওটা কিসের আলো উনি ওইটা আজকে পর্যন্ত আমার যখন বলছে তখনও মানে ওটা জানতে পারেন ওটা কিসের আলো ছিল। জি তো
তো আরেকটা জিনিস লক্ষ্য করে রাসেল ভাই, ওই মহিলার হাতে নাকি একটা ব্যাগ ছিল যেটা উনি আন্ধারে দেখতে পারে নাই, অন্ধকারের মধ্যে। তো উনি দেখতেছে যে ওই মহিলা ওই পুটলি থেকে কিছু একটা বের করে, লাইক মানুষের কাটা হাত, উনি নিচের দিকে তাকায় ওইটা চাবায় চাবায় খাচ্ছে। তো রাসেল ভাই এটা দেখার পরে দাদা মানে খুব বেশি ভয় পায়। তো হঠাৎ করে ওই মহিলা মানে টের পেয়ে গেছে, ওনার দিকে তাকাইছে। তাকানোর পরে দাদা আল্লাহর নাম নিতেছিল তখন। তো ওনার টার্গেট ছিল একটাই, নৌকাটা কোনো একটা ভাবে খালের সাইড করে উনি লাফ দিবে ওইখান থেকে, নৌকা থেকে। তো উনি কোনোভাবে নৌকাটা সাইড করে খাল থেকে লাফ দেয়। তো লাফ দেওয়ার পরে উনি দৌড় দেওয়ার চেষ্টা করে। তো উনি দৌড় দিয়ে কিছু দূর যায় সামনে, ওনার কাছে মনে হইতেছিল যে উনি যতই যাচ্ছে মানে ওনার পা হাত পা সব অবশ্যই আসতেছে, হাত পা চলতেছে না। কিছু দূর যাওয়ার পরে উনি দেখতেছে যে ওই মহিলা ওনারে হাত দিয়ে ইশারা করে ডাকতেছে। তো উনি অনেক কষ্ট করে আল্লাহর নাম নিতে নিতে মানে দৌড়ে কিছু দূর যায়। তো যাওয়ার পরে ওই আগে মানে বাড়িঘর ছিল একটু দূরে দূরে, তো উনি একটা বাড়ির কাছাকাছি চলে আসে। তো চলে আসার পরে ওই বাড়ির সামনে ছিল একটা তাল গাছ। তো উনি দেখতেছে যে তাল গাছ থেকে ধাপ করে একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে উনি দেখতেছে যে ওনার কিছু দূর সামনে একটা লোক, জুব্বা পরিহিত একটা লোক, দুই পা মেলে উনি দাঁড়ায় আছে ওনার সামনে। আর পিছন থেকে যে ওই মহিলা, উনি লাফায় লাফায় রাসেল ভাই ওনার সামনে আসতেছে। তো উনি এটা দেখার পরে ওই মহিলাটা যখন লাফায় লাফায় সামনে আসতেছিল, তো ওনার দিকে একটা বিচ্ছির একটা হাসি দিতেছিল তখন। তো হাসিটা দিয়ে যখন ওনার সামনে চলে আসে, তখন আমার দাদা নিজের ঠিক রাখতে পারেনি, তখন উনি সেন্সলেস হয়ে পড়ে ওইখানে। তো পরের দিন সকালে রাসেল ভাই ওই যে খালে যারা মাছ ধরতেন, জাল পাতা ছিল, জাল দিয়ে মাছ ধরতেন বর্ষাকালে। তো এক লোক এরকম সকালবেলা মানে জাল উঠানোর জন্য আসে। তো আসার পরে নাকি দাদার মুখ থেকে যেটা শুনছিলাম, ওনার সেন্সলেস অবস্থা পাইছে ওইখানে। তো পাওয়ার পরে পরের দিন দাদার বাসায় নিয়ে আসে। তো দাদার প্রচন্ড জ্বর ছিল গায়ে। তো জ্বরটা থাকার পরে ওনার বাবা, আমার দাদার যে বাবা, উনি আবার মসজিদে ইমামতি করতেন। তো উনি ঝাড়ফুঁক করেন, পরে আমাদের এলাকায় স্থানীয় এক পীরের কাছে নিয়ে যায়, চন্দ্রমণির এক পীর। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পরে এই ঝাড়ফুঁক টুক করে তারপরে ওনার সাথে কোনো সমস্যা না। আসলে এই ছিল আমার প্রথম ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার, তার দ্বিতীয় ঘটনাটি শোনা যায়। এই ঘটনাটি একটু বড় আগের তুলনায়, এবং বড় ঘটনা আপনারা সবসময় পছন্দ করেন আমি জানি। তো এই ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি আমাদের প্রথম অতিথির দ্বিতীয় ঘটনা। থ্যাংকস রাসেল ভাই। হাই, দিস ইজ এরশাদ अगेन। রাসেল ভাই এটাও কাওড়া নিয়ে ঘটনা, বাট ইট টুক প্লেস ইন 2014। তখন আমি সেম সিমেন্ট কোম্পানিতে কাজ করি, বাট আমি তখন প্ল্যান্ট থেকে আই ট্রান্সফার ইন ঢাকা সেলস টিম। আমার টেরিটরি ছিল হচ্ছে আপনার সাভার থেকে আটকা পর্যন্ত, অ্যান্ড আমার ডিস্ট্রিবিউশন অফিস ছিল মানিকগঞ্জে। তো আমি করতাম কি, সকালবেলা একদম ফজরের পরে চলে যেতাম ওখানে গিয়ে, লাইক 9টার দিকে আমি আমার অফিস অ্যাটেন্ড করতাম। তারপর সারাদিনের কাজ শেষে আবার 8টা 9টা দিকে চলে আসতাম। তো একদিন আমার একটা ফ্যামিলি ফাংশন ছিল, তো আমরা বাসায় আসতে আসতে লাইক 2 o'clock হয়ে গেছে, মিড নাইট। তো আমি চিন্তা করলাম যে এখন আর কি করবো, কি ঘুমাবো, একসাথে আমি এখন ইয়েতে চলে যাই, মানিকগঞ্জে এখনই চলে যাই, ড্রাইভ করে যাবো, ড্রাইভিং কার ড্রাইভ করে যাবো। তো ওখানে গিয়ে রেস্ট নিয়ে সকালবেলা না যাবো, সেইটাই আমি বেটার ফিল করলাম। দেন আই লাইক 2:30 মিড নাইট আমি স্টার্ট করলাম বাসা থেকে, তখন স্কাটনেই থাকি। তখন ওখান থেকে আমি যাচ্ছি এয়ারপোর্ট রোড হয়ে। এয়ারপোর্ট রোড গিয়ে আমি আপনাকে যেটা আগে বলেছি যে আমি রেডিসন পর থেকে অকটেন নিয়ে ওটা একটু ফাস্ট ড্রাইভ করতাম কারটা। তো অ্যাজ ইউজুয়াল আমি ওটা করে এখন মনে করেন যেখানে লেমেরিডিয়ানটা আছে হোটেল, তারপরে পিডিবির অফিসটা পার হয়ে আর একটু দূরে গেলে যখন মোটামুটি কাওড়া ব্রিজটা ফিজেরও মানে মোটামুটি একদম স্পষ্ট দেখা যায়, আমি খেয়াল করলাম যে একটা লোক একটু উঁচু হয়ে আস্তে আস্তে রাস্তা ক্রস করছে, মানে আপনার লেফট থেকে রাইটে যাচ্ছে। কিন্তু আমি গান শুনতেছিলাম, আবার মানিকগঞ্জে যাব, হয়তো অন্য কিছু চিন্তা করতেছিলাম। আমি যদি একটু কনসেন্ট্রেশন দিতাম ওদিকে, আপনি একটা যে খেয়াল করবেন যে ওখানে কিন্তু আপনার কোনো গ্যাপ নেই, যেখান থেকে লোকটার মানে পার হয়ে রাস্তা দিয়ে চলে যাবে ওইটা কিন্তু নেই, ওটা কিন্তু মানে গ্যাপ রয়েছে একটা। তো আমি দেখলাম যে উনি পার হয়ে মানে রাস্তাটা ক্রস করতেছে। আমি করলাম কি, যেহেতু আমার গাড়ি লাইক 100-110-এ, আমি আস্তে করে একটু বাঁ দিকে স্টিয়ারিংটা কাটলাম যে বাঁ দিক দিয়ে বের হয়ে যাবো। সাডেনলি ইটস লাইক মেবি আমার গাড়িটা 100-150 ইয়ার্স ওই লোকটা থেকে দূরে সে উল্টা দৌড় দিছে, জাস্ট উল্টা দৌড় দিছে। আচ্ছা, উল্টা দৌড় দিয়ে মানে তখন মানে আমি যে এমনিতে আপনার বাঁদিকে স্ট্যান্ডে কেটে বাঁদিকে ঘুরে যাই, এখন তো উল্টা দৌড় দিছে, আমার তো অত কিছু নেই, আমি তো ওই স্পিডে আমি আই ক্যান ব্রেক মাই কার, তাহলে আমার গাড়ি উল্টে যাবে। আমি তখন ডান দিকে স্ট্যান্ডে ঘুরেছি, আর অটো স্ট্যান্ড থেকে জোরেই ঘুরে গেছে। আমি ওই লোকটাকে উড়াই দিয়ে চলে গেছি, উড়ে, এবং আমি আমার গাড়িটা খুব জোরে গিয়ে আবার ডিভাইডের সাথে ইয়ে করলাম। তখন ওই গাড়িটা ছিল ফান কার্গো, একটা ফান কার্গো, ওটার হ্যান্ড ব্রেকটা হচ্ছে আপনার ইয়েতে পায়ে, লেফট পায়ে, আর ব্রেকটা আছে দুইটা একসাথে চেপে ধরছি। চেপে ধরে আমার রাইট সাইডটা ফুললি ড্যামেজ হয়েছে, গাড়িটা স্টপ হয়ে গেছে।
আমার কিছু হয় না আলহামদুলিল্লাহ। আমার সিট বেল্টটা বাঁধা ছিল। আমি বসে বসে চিন্তা করতেছিলাম যে একটা তো মানে স্পট ডেড হয়ে গেল। কিন্তু ওয়ান থিং আছে ভাই, যখন ওই লোকটার উপর দিয়ে আমার গাড়িতে যায় আমি কিন্তু কিছু ফিল করি না, কিন্তু আপনার একটা চলন্ত গাড়ির মধ্যে আপনি যখন কিছু একটা আপনাকে কিছু বাধা দিবে, আপনার গাড়িটা কিন্তু একটু ফিল করবে, শেক করলো বা কিছু বাড়ি খেলা একটাই হবে। আমি কিন্তু কিছু ফিল করিনি। আমি অনেকক্ষণ বসেছিলাম গাড়ির মধ্যে, বসে চিন্তা করতেছিলাম কি হবে। এর মধ্যে যদি লাইক 3:15 বাজে, তখন রাত 2-4 জন লোক অলরেডি একটা বাস থেমে গেছে, কি হয়েছে। তখন আমি ডান দিকের দরজাটা খুলতে পারতেছিলাম, বাঁ দিকের দরজা দিয়ে নামলাম। নেমে আমি তো চারিদিকে তাকাচ্ছি, রক্ত বা মানে ব্লাড বা লোকের বডিটা কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। নাথিং ইজ দ্যাট, এভরিথিং ক্লিয়ার। এখন সবাই আমাকে জিজ্ঞেস করতে কি হয়েছে ভাই, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, রাস্তায় তো কোনো গাড়ি ঘোড়া নেই। সেটাই তো আওয়াজ করতে পারতেছি না, বিকজ আমি তো ওই যে ডেড বডিটা খুঁজছি যে কোথায়। একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলাম, আপনার ভালো লাগছে না এই কারণে। এক্স্যাক্টলি নো, অপরাধ বোধ জানি যে হচ্ছে না আপনার গাড়িটা ভেঙে ফেলবে, হ্যাঁ। এমনিতে যে আমাকে মাইর দিবে এটা তো আমি কনফার্ম। জি। কিন্তু মানে লাকিলি আনফরচুনেটলি আমি কিছু পারি না আসলে। এটা লাইক ফেক একটা জিনিস। এবং আমার মনে হয় রাসেল ভাই, যে অনেকে বলে যে কেন অ্যাক্সিডেন্টটা হয় ওখানে, দিস ইজ দ্য ওয়ান রিজন আই ফাউন্ড ইন মাই লাইফ, যে দিস ইজ দ্য রিজন। অনেকে বলে, অনেকে বলে না। এই যে অনেক দূর উনি গেল, আবার দৌড় দিল উল্টো দিকে, দ্যাটস দ্য রিজন। এবং তারপরে ওই লোকজনের কয়েকজন ধরাধরি করে আমার গাড়িটা ঠেলে একটু রাস্তার বাদিকে নিয়ে গেল কর্নারে। দেন অনেকক্ষণ বসেছিলাম, নেক্সট 6টার দিকে উপরে একটা গ্যারেজ থেকে অনেক কষ্ট করে লোকজন এনে গাড়িটাকে মোটামুটি একটু মানে যেত দাঁড় করানো হলো। তো আমি ওইটা নিয়ে মোটামুটি আর যেতে পারলাম না, মালিক ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, বাসায় চলে আসলাম, এই আর কি। So that was my আমি এই দুটো ঘটনা আমি চেয়েছিলাম যে আপনি একসঙ্গেই বলবেন। এই দুটো ঘটনা তো কাউলার ঘটনা, কিন্তু হ্যাঁ। আপনার সাথে ছাতকেও ঘটনা ঘটেছিল। হ্যাঁ, হ্যাঁ। সেই ঘটনাটা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, যে ঘটনাটা আপনার ছাতকে ঘটেছিল। That was, তখন ছাত্রকে তো that was in 2007। আমি 2005 এ সিমেন্ট প্ল্যান্টে জয়েন করি। 2007 তো আমার একটা রুটিন ছিল, যেহেতু আমার ফ্যামিলি ঢাকা থাকতো, আমাদের প্ল্যান্টে কিন্তু একদিন ছুটি, অনলি ফ্রাইডে, আর এমনি ঢাকা অফিসে 2 দিন ছুটি। তো আমি করতাম কি, বৃহস্পতিবারে আমার অফিস শেষ করে রাতে বাসে উঠতাম, সকাল 4টার দিকে ঢাকা নামতাম, আবার ফ্রাইডে একটা 10 o'clock আমি এখান থেকে বাসে উঠতাম, পরদিন স্যাটারডে ছাত্রকে নেমে আবার অফিস করতাম। তো ছাত্রকে পৌঁছতে এখান থেকে যেহেতু রাত 10টা 10:30 লাস্ট বাস, এরপর আর বাস নেই, ছাত্রকে ডাইরেক্ট বাস। তো আমরা ওখানে গেলে আমরা যেখানে থাকতাম, ছাত্রকে ওটা ছিল প্লান্টের পরে লাইক আরো 1.5 কিলোস, ওটাকে আমরা হাইজিন করতে ইম্পোর্টেড 48 মেম্বার্স, মানে 40 এমপ্লয়িজ আমরা কন্টিনিউসলি ওখানে থাকতাম। ওটা করতে হলে আমাদের সুরবান্ডাতে ক্রস করতে হতো, আর আমার ইঞ্জিন বোর্ড ছিল, বাট ইঞ্জিন বোর্ড গুলো 6টা রাতে চলতো না, ডিউ টু সেফটি রিজন। ওটা রাত 10টার সময় ক্লোজ হয়ে যেত, মানে আমাদের সি শিফট চলে আসার পর 4টা সকাল 6টার সময় আবার স্টার্ট করতাম আমরা। তো ওটাও আমার আন্ডারে ছিল। তো আমি তো মানে আই ক্যান ভায়োলেট দ্য রুলস, এটা পলিসি, তাই না? তো আমাদের নদীর এপারে যারা আমরা এরকম ফ্রিকোয়েন্ট ঢাকা ট্রাভেল করতাম, নদীর এপারে একটা গেস্ট হাউস ছিল, তা আমরা ওই 2-3 ঘন্টা ওই গেস্ট হাউসে রেস্ট নিতাম। তো মে মাসে 2007 এর মে মাসে আমি এরকম একটা এরকম যাই, শুক্রবার ঢাকা থেকে রওনা করি। তো রওনা করার রাত 2টার মধ্যে আমি সিলেটে পৌঁছেছি, বিকজ ওয়েদার ওয়াজ কুল। কিন্তু সিলেট থেকে শুরু হয় আপনার অঝোর বৃষ্টি, এত, আর ছাত্রকে ওদিক থেকে এমনিতে বৃষ্টি খুব বেশি হয়, অনেক বেশি হয়। তারপরে আমরা মোটামুটি 3:30টার মধ্যে ছাত্রকে পৌঁছে যাই। তো আমি যেহেতু একটা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার ছিলাম এবং প্রত্যেক সপ্তাহে আমি ঢাকা আসতাম, আমরা একটা মফিজ নামে একটা রিক্সাওয়ালা ছিল, স্ট্যান্ড বাই থাকতো প্রত্যেক শনিবারে। ওকে আমি একটা মোটা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিতাম, যেটা নাকি ইউজুয়াল রেন্টের চেয়ে অনেক বেশি। তো আমার জন্যই ওয়েট করতো। তো আমি কি মফিজকে পেলাম ওখানে, তো 3:30 বাজে, ফার্মার থেকে আসতেছে না, ওই যে আপনার বাথরুমের যে অল্পটুকু আলো, যে ঘরটা আলো হয়ে আছে, সামনে আমার পায়ের দিকে নজর দিচ্ছে, দেখি যে একজন দাঁড়ানো আমার পায়ের কাছে। ইটস লাইক হাইট হবে আপনার হার্ডলি 3 ফিট, কালো কুচকুচে, বাচ্চাদের মতো, একদম মানে কুচকুচে কালো, 3 থেকে 3.5 ফিট লম্বা, কোনো ইয়ে নাই, তার মধ্যে কোনো মানে এক্সপ্রেশন নেই আর কি, নর্মাল। কিন্তু বাঁ হাতটা আমার পায়ের উপরে দেয়া, এবং দ্যাটস দ্য রিজন আমি আমার পুরো কোনো বডি আমি নাড়াতে পারতেছি না নাড়াতে পারছি না, আমার মানে শ্বাস করতে পারতেছি। আমার তো মনে হচ্ছে যে আমার শ্বাসটা সব বন্ধ হয়েছে। তো আমার তখন আমি শ্রোতির ক্লাস পড়া শুরু করলাম। আমার আমি একবার হুজুরে বলে দিয়েছিলাম আমাকে পড়তে, আমি ওইটা ছাড়া আমার এখন কোনো কারণে এইটাই আমার মনে আসে। তো আমি পড়া শুরু করছি, 1বার 2বার পড়ছি, 3বার পড়তে হয়, সব কিছু ফাইন, এভরিথিং ওকে। আমি উঠলাম, বিছানা দিয়ে উঠলাম, উঠে বাথরুমটা বন্ধ করে দিয়ে রুম লাইটটা জ্বালাই দিলাম, আবার শুয়েছি।
এবার আমি করলাম কি ডান দিকে না পেয়ে লম্বা লম্বি সে মা হাতটা চোখের উপরে দিয়ে রাখছে যেন মানে লাইটটা আরাম করার জন্য একবার এসেছি এবং আমার মনে হয় তখনই ঘুমায় পড়লাম আবার 10-15 মিনিট মনে হয় আবার সেম অবস্থা। এখন আমি যে আমার হাতটা যে নাড়াবো হাতটা যে সরাবো আমি হাতটা সরাতে পারতেছি না। আমি অল্প অল্প তাকায় যা দেখলাম দেখি আমার হাতগুলো ইটস লাইক ইলেকট্রিক্যাল থাম, ইলেকট্রিক্যাল যে পিলার গুলো থেকে এরকম মোটা একটা হাত। আর কিভাবে সরাবো মানে এত মোটা হয়ে গেছে, এত মোটা আমার হাত লাগতেছে আমার কাছে, এত মোটা এবং এত ওয়েট যে আমি এটা সরাতে পারতেছি হাতটা, ওজন অনেক বেশি মনে হয়। ওজন অনেক বেশি এবং আমি কোনোদিন ফিরতেও পারতেছি। তো আমি আবার পায়ের দিকে দেখা যায় ওই লোকটা দাঁড়ায় আছে ঠিকই, লোকটা বলবো না মানে কোনো কিছুর সাথে তার আমি আই ক্যান সে যে এটা এরকম দেখতে ওরকম দেখতে ইটস লাইক একটা আকৃতি ইটস হিউম্যান আকৃতি মানে কারো শেপ রাইট। তো তখন আমি কি করবো, আমি আবার স্রোতের উপর আসছি, এবার পুরোপুরি 2বার বললাম 3বার পুরোপুরি করলাম। এখন দেখো এটা করতে করতে ফজর আজান দিল তো আলহামদুলিল্লাহ ওযু করে নামাজ পড়লাম, নামাজ আদায় করে তারপরে কিন্তু মানে এফেক্টটা যে হলো আমি 8:30 আমাদের অফিস ছিল, যখন অফিসে গেলাম প্রচন্ড জ্বর এবং 2টার সময় আমাকে প্ল্যান্ট ম্যানেজমেন্ট বাইরে ঢাকা পাঠালো এবং আমি কন্টিনিউয়াসলি 7 দিন প্রচন্ড জ্বরে ভুগলাম। আমার ফ্যামিলি অনেক সাফার করেছে ওই সময়টায় এবং 8 দিনের দিন আমি এবার প্ল্যান্টে জয়েন করলাম আর কি গিয়ে। দ্যাট ওয়াজ মাই থার্ড স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। এবং আমি এবার কিছু মেসেজ পড়তে চাই। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই আছেন, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে ডাক্তার। এটা আমি তার থেকে অনেকদিন আগেই কালেক্ট করেছিলাম, বাট আমার কাজের জন্য আমি এটা শেয়ার করতে পারিনি। যদি আপনার ভালো লেগে থাকে এটা সবাইকে শোনাবেন। তো আমি সরাসরি তার ঘটনায় চলে যাচ্ছি। আমার ফ্রেন্ড একজন ডাক্তার, ক্লিনিক আছে তার, পাশাপাশি একটা সরকারি হাসপাতালে সে প্র্যাকটিসও করে। তো অপারেশনে কাটা ছেঁড়া থেকে শুরু করে মর্গে যাওয়া আসা এগুলো কমন ব্যাপার তার কাছে। কিন্তু তার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা সে এখনো যদি কোনো দূরে কোনো পেশেন্টকে দেখতে যেতে হয় সে এই ঘটনাটা তার মনে পড়ে যায়, মানে সে ভাবে যাওয়ার আগে। তো আমি সেই ঘটনায় যাচ্ছি। তো একদিনকে তার ক্লিনিকটা বন্ধ করার সময়, তার ক্লিনিকে একজন রিসেপশনিস্ট আছে, তো সেই ক্লিনিকটা বন্ধ করেন। তো ডাক্তার মানে যে বন্ধু আমার, সে বাড়ি যাওয়ার সময় একটা ফোন আসে তার ফোন আসার সময় তাকে একটা পেশেন্টের বাড়ির লোক বলে যে ডাক্তারবাবু এরকম আমার বাবার এই হয়েছে, আপনি তাড়াতাড়ি আসুন, নাহলে আমার বাবা বাঁচবে না। তো একটু চমকে যায় যে হুট করে বলছে এরকম এরকম কথা, কোনো চেনা পরিচিত পেশেন্ট কি, এটা ভাবেও। কিন্তু তারপর যখন নাম টাম জানে তখন দেখে ওর কোনো চেনা পরিচিত পেশেন্টও না, কোথা দিয়ে ফোন করছে এটা জানলে ও আরো অবাক হয় যে এত দূরে ও কোনোদিনও পেশেন্ট দেখতেই যায়নি, তাহলে ওকে জানলো কিভাবে, হয়তো জানতে পারে কারোর থ্রুতে। তো সে বলে যে আমার এখন ক্লিনিক বন্ধ হয়ে গেছে, আমি বাড়ি চলে যাবো। তখন খুব রিকোয়েস্ট করার পর বললো যে জায়গাটা কোথায়। তো জায়গাটা মিনিমাম ও যা শুনে টুনে দেখলো আধা ঘন্টার উপরে। তো প্রথমে নাই বলে দেয়, কিন্তু একদিকে খুব রিকোয়েস্ট করে যে আমার বাবা হয়তো বাঁচবে না। ও তখন বলে যে আপনার ওইখানে আশেপাশে কোনো ডাক্তারের কাছে বা আপনি হাসপাতালে নিয়ে যান। ও তখন বললো যে সব বন্ধ হয়ে গেছে। তো ডাক্তারখানা বন্ধ হতে পারে মেনলি, বাট হাসপাতাল তো বন্ধ হয় না। তো অবাক হলো, দিয়ে ভাবলো যে ঠিক আছে আমি আসছি তাহলে। তো ক্লিনিক থেকে বেরিয়ে নর্মালি ট্রেনে চেপে ও ট্রেনে করে নামার পর যখন বাইরে আসে, বাইরে এসে দেখে পুরো রাস্তাটা পুরো ফাঁকা, খালি দুটো অটো রিক্সার মতো দাঁড়িয়ে আছে। বাদ বাকি সামনে দিয়ে দেখতে পাচ্ছে ডাক্তারখানা বন্ধ আছে, এমনি দোকানও বন্ধ। তো দেখে সামনে দুখানা লোক আসে, এসে বলে ডাক্তারবাবু আমরাই ফোন করেছিলাম, আপনি চলুন আমাদের সাথে। দিয়ে লোক দুটো ওদের মানে ও বন্ধুকে ভ্যানে করে নিয়ে যায়, রিক্সা ভ্যান যেটা হয় সেই ভ্যানে করে নিয়ে যায়। তো নর্মালি ভ্যানে বসেই যায়। তো জিজ্ঞেস করছে বাবার কি হয়েছে, বলতে বুঝতে পারছি না, আপনি গেলে বুঝবেন। নর্মালি পেশেন্টের কাছে যায়, সে পেশেন্টের কাছে গিয়ে পেশেন্টকে দেখে, সেরকম কোনো সিরিয়াস কন্ডিশন না যদিও, কিন্তু তবুও দুখানা ইনজেকশন টিটানাস দেয় পেশেন্টকে, দিয়ে একটা প্রেসক্রিপশন লিখে দেয়। প্রেসক্রিপশন লিখে বলে এই ওষুধটা এখনই লাগবে দিতে, আপনি কোথাও ডাক্তারখানা থেকে আনুন। যে বলে যে ও আপনাদের এখানে ডাক্তারখানা তো বন্ধ, এক কাজ করুন আমি ফোন করে দিচ্ছি, আমার চেম্বার থেকে নিয়ে আসুন কাউকে পাঠিয়ে। তার মধ্যে একজন মানে ওই দুটো ভদ্রলোকের মধ্যে সে বলে এই ওষুধগুলো লাগবে, ঠিক আছে দিন। পুরোপুরি ও হতবাক হয়ে যায়। সেই লোকটা কাগজটা নিয়ে খালি বাইরে বেরালো, দিয়ে ঢুকলো সবকটা ওষুধ হাতে নিয়ে। তো একটু অবাক হয়ে জিজ্ঞেস করতে যাবে, দিয়ে ভাবলো যে থাক আগে মেডিসিনটা দিয়ে দিই। একটা মেডিসিন দিয়ে দিই, ও ব্যাক
করে, বলে ঠিক আছে এবার আমি বেরিয়ে যাবো, আমার দেরি হয়ে যাচ্ছে, এই মেডিসিনগুলো দিয়ে দেবেন, আর যদি কোনো রকম প্রবলেম হয় কাল সকালে উঠে হাসপাতালে বা ডাক্তারকে দেখিয়ে নেবেন। তো নর্মালি ওরা ফিস দিয়ে দেয় বন্ধুকে, ফিস দিয়ে বলে ওনার বাবা বলেন যে ডাক্তারবাবুকে ছেড়ে আসো ভ্যানে করে। তো ডাক্তার বলে যে না, বন্ধুটা আমার বলে যে থাক, আমায় ছাড়তে হবে না, আমি এখান থেকে নর্মালি কিছু পেয়ে যাবো। তো ও ভালো মতো জানতো যে ও কিছুই পাবে না, কিন্তু ও মানে ভরসা করে উঠতে পারছিল না ওর দুই ভাইকে, এমনকি ওর বাবাকে। তো নর্মালি বেরিয়ে যাওয়ার পর দেখে দূর দিয়ে একটা লোক আসছে ভ্যানে করে। নর্মালি ও ভ্যানটা দাঁড় করানোর পর সেই লোক বলে আগে কি হয়েছে বলুন, বলছে আমাকে একটু স্টেশন অব্দি ছেড়ে দেবেন। তো সেই লোকটা একটুখানি মাথা চুলকে বলছে ঠিক আছে বসুন স্যার, কিন্তু আমার ভ্যানে তো একটা ডেড বডি আছে, আপনারাও ভয় পাবেন না তো, অসুবিধা নেই তো। ও নর্মালি বলে যে না, ডেড বডি আছে তো কি হয়েছে, বলছে ও তখন ভ্যানওয়ালাটা বলে ও আপনি তো ডাক্তার স্যার, আমি ভুলেই গেছিলাম। ও আরো অবাক হয়ে যায়, ও ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করে যে তুমি কি করে জানলে আমি ডাক্তার, বিকজ ওর বলে কোনো স্টেথোস্কোপ এসবও ছিল না। তো ভ্যানওয়ালা হেসে ভ্যান চালাতে শুরু করে। তো একটা পর্যায়ে ও ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করে তোমাদের গ্রামে এরকম ফাঁকা কেন, এত কোনো কিছু দোকান সব বন্ধ হ্যান এরকম কেন? তখন বলে আপনি বুঝে যাবেন ঠিক স্যার। যে স্টেশনের কাছে এসেই লোকটা এবার বলছে পিছন দিয়ে ও শুনতে পাচ্ছে কেউ চিল্লাচ্ছে ওই দাঁড়া এরকম সামথিং। তো ভ্যানওয়ালাকে বলছে দাঁড়াও কেউ কারা আসছে মনে হচ্ছে। তখন ভ্যানওয়ালা বলে ও কিছু না। তখন বলছে বন্ধুটা বলছে না তুমি দাঁড়াও দিয়ে ও নেমে যায় এক প্রকার বন্ধুটা। তখন ভ্যানওয়ালা ভ্যানটা স্টপ করে, ও যখন পেছন ঘুরে দেখে ভ্যানওয়ালা নেই, কিন্তু ও এসে গেছে স্টেশনের সামনে। এমন সময় 2-4টে লোক আসে, এসে বন্ধুটাকে ধরে বলে আপনার তো সাহস কম না, আপনি এরকম আমার বাবার লাশটাকে এইভাবে করে ভ্যানে নিয়ে চলে আসছেন চুরি করে, আপনি কে, আপনাকে পুলিশে দেবো হ্যান। ও পুরোপুরি আকাশ থেকে পড়ে। ও তখন ডাইরেক্ট নিজের বিবরণ দেয় যে আমি অমুক, কিন্তু বিবরণ দেওয়ার সময় ও পুরোপুরি প্রায় বলতে গেলে সেন্সলেস হয়ে পড়ে, এরকম অবস্থা। ও যে লোকগুলো সামনে ছিল তার মধ্যে 2জন লোককে দেখে, যে পেশেন্ট দুখানার যে বাড়ির ছেলে 2জন ওকে পিক করতে এসেছিল, তাদের 2জনকে দিয়ে বলে আমি তো আপনার বাড়িতে গিয়ে আপনার বাবাকে দেখে এলাম, আপনি এবার আমাকে চোর বলছেন। ওই লোক দুটো মানে যারা এসেছিল 4জনের মধ্যে ওই 2টো লোক ওর দিকে তাকিয়ে থাকে, বলে আমার বাবাকে দেখে গেলেন, এটা কার লাশ? যখন লাশটার মানে ইয়েটা তোলে, পর্দাটা কাপড়টা তোলে, তখন দেখছে ও যেই পেশেন্টকে দেখেছিল তার লাশ। ওটা সঙ্গে সঙ্গে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে। এটাও অনেকে মানতে চায় না যে ডাক্তার যারা ভূতে বিশ্বাস করে না বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তাদের সাথে হতে পারে না। ও আমাকে নিজে বলেছে যে ও নিজেও বিশ্বাস করতো না এসবে, বাট এরকম একটা অ্যাক্টিভিটিস হওয়াতে সত্যি সেন্সলেস হয়ে পড়ার পর স্টেশনে ওইখানে স্টেশন মাস্টার যে আছে তার রুমেই ওকে নিয়ে যাওয়া হয়। সব লোক ওকে গোল হয়ে ঘিরে ধরেছিল। ও যখন মানে সেন্সলেস অবস্থা থেকে ওঠে, যখন ওর চোখে মুখে জল ছেটানো হয়, তারপরে ও নিজের পরিচয় দেয় যে অমুক ডাক্তার একজন ওইখানে। তো স্টেশন মাস্টার ওকে চিনতে পেরেছে, তো যেহেতু ওর বাবা থ্রুতে সামথিং এরকম কিছু একটা ব্যাপার, তো স্টেশন মাস্টারকে পুরোপুরি ঘটনাটা বলে। তখন সবাই অবাক হয়ে যায় যে কিভাবে এটা পসিবল, এমনকি ওদের যে লোকগুলো ছিল তাদের বাড়ির মানে বাড়িটা কোন জায়গায় সবকিছু এভরিথিং বলে দেয়। তো এরকম একটা ঘটনা ঘটেছিল। ঘটার পর ও ঠিক করে যে দুটো পেশেন্ট হলেও হয়তো কাউকে সাথে নেবে কিংবা উইদাউট এনি ইনফরমেশন ওইভাবে যাবে না। তো এই ঘটনাটাও আমার কাছে শেয়ার করেছিল। আমি জানি না এটা কার ভয় লেগেছে, বাট আমার মনে হলো আমি তাই পাঠালাম। যদি ভালো লাগে রাতেল ভাই তাহলে শোনাবেন। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। লিসেন টু রেডিও ফুটের ঘড়িতে সময় রাত 1টা, এবং আশা করছি আমাদের যে ঘটনাগুলো এগুলো আপনাদের ভালো লাগছে। এবং এছাড়াও আমাদের আরো একটা অডিও ক্লিপ রয়েছে। হাফিজ মাইনুদ্দিন ভাই আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছে আরো একটা ইমেল, সেই ইমেলটা আমি পড়ে শোনাবো। এবং আমাদের সঙ্গে আরো বেশ কিছু গেস্ট রয়েছেন যারা তার ঘটনা শেয়ার করবেন। খুব ছোট্ট করে আমরা আমাদের ওনার ঘটনা প্রথম যে অতিথি তার থাকলো ছোট্ট করে শুনে ফেলবো, এবং তারপরে আমরা আসবো মাইনুদ্দিন ভাইয়ের কাছে। এবং হাফিজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে আসার আগে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলো আমাদের করতে পারেন, আমরা তার কাছে এসে জিজ্ঞেস করে নিতে পারি। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয়
দ্বিতীয় অতিথির কাছে আপনার ঘটনাটা খুব ছোট্ট করে বলবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। তো আমার দ্বিতীয় ঘটনাটা হচ্ছে ভাইয়া, আমরা যখন 4th সেমিস্টারে পড়তাম টেক্সটাইলে, তো আমার একটা ফ্রেন্ড আমার ডিপার্টমেন্টই, তো ওর একটা বোন, ওর বোনের বিয়েতে আমার ইনভাইট করছে। তো আমাদের তখন এক্সাম শেষ, সেমিস্টার ফাইনাল শেষ। তো ওর বোনের বিয়েতে আমরা গেছি, তো যখন বন্ধ ছিল, তো আমরা 4-5টা ক্লোজ ফ্রেন্ড যারা ছিলাম তারাই গেছি। তো যাওয়ার পরে সাধারণত বিয়ের পরের দিন আন্টির প্রচন্ড মন খারাপ ছিল, তো আন্টি আসতে দিতে চাইতেছিল না আমাদেরকে। তো আন্টি রিকোয়েস্টে ওই দিন থাকি আমরা ওদের বাসায়। তো ওদের বাসায় থাকার পরে ওই যে ফ্রেন্ডটার বাসায় গিয়ে ওর নাম ছিল এলেন। তো ওইটা বরিশালেরই কোনো একটা জায়গায় সম্ভবত, কারণ আমি নামটা বলতে চাচ্ছি না জায়গাটার। তো ওইখানে আমরা থাকি। তো চিন্তা করলাম অনেকদিন পর অনেকগুলো ফ্রেন্ড একসাথে, তো আমরা কিছু একটা মজা টজা করি। তো আমরা চিন্তা করলাম কি আজকে একটা বারবিকিউ পার্টি দিব। তো সাধারণত আয়োজন করা হয়েছে বারবিকিউ পার্টি। তো সন্ধ্যার পরে এটা করার পরে, তো এইটা পার্টিটা করতে করতে আমাদের প্রায় 12টা বেজে গেছে। তো 12টা বাজার পরে আমরা ফ্রেন্ডসরা মিলে গল্প করতেছিলাম। তো গল্প করতে করতে এক টাইমে গল্পের ফাঁকে একটা টপিক চলে আসে, ভূতের টপিক। তো ভূতের টপিকের মধ্যে আমাদের একটা ফ্রেন্ড, ওর নাম রাশেদ, তো ও বেশি কিউরিওসিটি ছিল, ওর বেশি। আর সুজন নামে একটা ফ্রেন্ড ছিল, ওরও মোটামুটি কিউরিওসিটি ছিল। তো ওরা ওই অ্যালেনের জিজ্ঞাসা করতেছে যে তোদের এখানে কি কোনো ভৌতিক প্লেস আছে? তো অ্যালেন বলতেছে যে হ্যাঁ আছে, একটা শ্মশান আছে, তো ওইখানে নাকি ভূতের অনেক কিছু দেখা যায়, শুনছি আগে। তো ওরা বলতেছে যে চল আমরা এখনই যাবো, ওইখানে দেখতে যাবো। তো আমার আরেকটা ফ্রেন্ড ফয়সাল, ও বলতেছে যে থাক, যাওয়ার দরকার নেই। আমিও বেশি ইচ্ছুক ছিলাম না যাওয়ার জন্য। তো এবং ওইখানে যে ঘটনাটা ঘটে সেটা তো আপনার নিজের চোখে ঘটেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমি ঘটেছিল ওইখানে সেটা বলেন আমাকে। তো যখন আমরা নদীর পাড়ে যাই, মানে শ্মশানটা ছিল নদীর পাড়ে, জি। তো আমরা গল্প করতেছিলাম কিছু ফ্রেন্ড 4-5 জন মিলে বাইরে, আর ওরা আমাদেরকে না জানায় ওই যে রাশেদ আর সুজন আর এলেনকে সাথে নিয়ে ওরা মন্দিরের এই শ্মশানের ভিতরে ঢুকে গেছে। তো শ্মশানটা ছিল 2টা গেট আছে ভাই, একটা পিছনে গেট, একটা সামনে গেট। পিছনে গেটটা ছিল একটু ঝোপঝাড় ভাঙা ছিল, সামনে গেটটা খোলা ছিল। তো ওরা ভিতরে যায় নাকি দেখতেছে, পরে ওদের মুখ থেকে আমি যেটা শুনছি, দেখতেছে তখন রাত্রে প্রায় 1টা থেকে 1:30 হবে না, মানে তখন নাকি একটা লাশ পোড়ানোর জন্য আসে। আচ্ছা। তো 2 জন লোক একটা লাশ পোড়ানোর জন্য লাশটা রেডি করতেছে আসলে কাঠ দিয়ে। তো ওরা অবাক যে এত রাতে লাশ পোড়ানোর তো কোনো কথা না, আর 2 জন লোক কেন আসবে লাশ পোড়াইতে? তো ওরা দেখতেছে, তো হঠাৎ করে যখন ওরা এটা খেয়াল করলো যে লাশের গায়ে যখন আগুন ধরায় দেওয়া হয়, যে কাছে আগুন ধরায় দেওয়ার পরে দেখতেছে ওরা হঠাৎ করে ওই লোক 2 জন নাই। তো ওরা তো বেশ অবাক, ওরা ভাবলো হয়তো আশেপাশে থাকতে পারে অন্য কোথাও। ওরা আসলে দেখতে চাচ্ছে যে আসলে কিভাবে লাশটা পড়ে। ওইটা দেখার পরে ওরা দেখতেছে কি রাসূল, ওরা সবচেয়ে বেশি অবাক হয় যখন লাশের গায়ে আগুন ধরায় দেওয়া, ওরা নাকি ওই লাশটা নাকি আস্তে আস্তে উঠে এরকম বসে পড়ছে। বসে পড়ার পরে ওরা তো মানে ওদের বেশ ভয় পাইতেছে। তো ওই লাশটা নাকি জিহ্বাটা বের করে এরকম হা করে আছে। তো অ্যালেন যে ও তো স্থানীয় ছিল, ও বুঝে ফেলছে, ও নাকি ওই পরে ওর মুখ থেকে শুনছিলাম ও নাকি চিনছে জিনিসটা। তো ওইটা ছিল এরকম যে ওই যে লাশটা ছিল উনি নাকি ওদের এলাকায় 2 মাস আগে ওনার বউয়ের সাথে ঝগড়া হওয়ার পরে উনি নাকি গলায় ফাঁস দিয়ে মারা গেছিল। তো ও সবচেয়ে বেশি ও বুঝার পরে ওই যে সুজন আর রাশেদ বলতে দোস্ত এখানে 1 মিনিট না, চল এখান থেকে। তো আল্লাহর নাম নিতে ছিল ওরা। তো মানে এমন অবস্থা হইতেছিল ওরা সামনে গেট দিয়ে না বের হয়ে ওরা নাকি পিছনে গেটে দৌড় দিছিল। তো একজন দৌড় দিছে, এমন অবস্থায় আমরা আবার বাইরে মানে দেখলাম যে 10-15 মিনিট ধরে ওদেরকে খুঁজে পাচ্ছি না। তো ওদেরকে আমরা খোঁজ করতে শুরু করলাম। তো আমি ওদেরকে ফোন দিতেছি, ওরা ফোন পিক করতেছে না। তো আমরা বেশ চিন্তিত হয়ে গেলাম। পরে আমরা মন্দিরের ভিতরে যাই আস্তে আস্তে ওদেরকে খুঁজতে যাই, দেখি যে মানে আমাদের ফোনে টর্চ ছিল, তো টর্চ জ্বালায় রাত্রেবেলা অন্ধকারের মধ্যে ওদেরকে খুঁজতে যায়, দেখি যে একজন মন্দিরের কোনায় বসে, ওই যে অ্যালেন ও কাঁপতেছে মন্দিরের কোনায় বসে। আর যে সুজন ছিল ও আরেকটু সামনে ওই গেটের পিছনে ঝোপের মধ্যে ও সেন্সলেস অবস্থায় পড়া। তো ওই অ্যালেনকে ধাক্কা দিয়ে বলতেছে কি হয়েছে, তো ও কোনো কথা বলতে পারতেছে না, চুপচাপ। পরে আমরা বুঝতে পারি যে হয়তো বড় খারাপ কিছু দেখছে। পরে ওদেরকে ওইখান থেকে নিয়ে আসি মন্দির থেকে। তো আমরা বাসায় নিয়ে আসি, ওর আর যে সুজন ওরও পানি টানি দিয়ে সেন্স ফিরানোর পরে বাসায় নিয়ে আসি। তো আয়শা আন্টির কাছে কিছু বলি না, চুপচাপ শুয়ে থাকি। তো পরের দিন রাসেল ভাই ওই যে অ্যালেন আর সুজন ওদের প্রচন্ড জ্বর আসে গায়ে। তো গায়ে জ্বর আসার পরে তো আমরা আমাদের সময় হয়েছে, আমরা বাড়িতে চলে আসি। সুজনকে ওই জ্বর অবস্থায় নিয়ে আসি, আরেকটা ফ্রেন্ডকে পাঠিয়ে দিই ওর বাড়িতে পৌঁছানোর জন্য। তো ওই সুজনের প্রচন্ড জ্বর আসে। পরে ওর নাকি সুজনের এমন অবস্থা হয়েছিল যে ও খাবার দাবার প্রায় বন্ধ হয়ে গেছিল, খাইতে পারতো না, আস্তে আস্তে শুকায় যেত এমন অবস্থা। তো পরে ওরে কোন একটা কবিরাজের কাছে যায় ওর আম্মা নাকি। তো যাওয়ার পরে ওরে জিজ্ঞাসা করে, কবিরাজ নাকি পুরো ঘটনার ডিটেইলসটা বলে ওর আম্মারে। আচ্ছা, এরকম একটা কাহিনী হতো বা ওর লাইফে ঘটছিল। তো এরপরে সুজন হ্যাঁ স্বীকার করে ওর আম্মার কাছে সবকিছু। তো ওরে কিছু মানে একটা গোসলের মতো দেয়, ট্রিটমেন্ট করে, যে 7 ঘাটের পানি না ওর গোসল দেয়। আর রাসেল ভাই সবচেয়ে কষ্টদায়ক যেটা, আমাদের যে ফ্রেন্ড অ্যালেন যার বাসায় আমরা গেছিলাম ওর বোনের বিয়েতে, তো ওই ফ্রেন্ডটা 6 মাস পরে নাকি ও নিজে সুইসাইড করে। ও ছিল আমাদের মধ্যে সবচেয়ে মেধাবী একটা ফ্রেন্ড। আচ্ছা, আমার ডিপার্টমেন্টের রেজাল্টও খুব ভালো। তো এটা আমাদের কাছে ছিল খুব কষ্টদায়ক একটা ঘটনা ভাই। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি চলে যাবো এখন হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে, এবং আশা করছি যে আপনারা সবাই আমাদের সঙ্গে পুরোটা সময় আছেন। এবং মাইনুদ্দিন ভাইয়ের একটা ঘটনা আমরা শুনে আসবো এই মুহূর্তে। মাইনুদ্দিন ভাই বলেন যে কোন ঘটনাটি আপনি বলবেন এখন, এবং সেটি কি? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। ঘটনা আমি বলবো, স্বপ্নের মাধ্যমে যে মানুষের দেখা করে সে বিষয়টা নিয়ে আমাকে একটা লোক এই কথাটা বলছে। গত সপ্তাহে আমাদের প্রোগ্রামটা এটা ছিল, তারপর আমার সাথে এই লোকটা শেয়ার করে এরকম। উনি মধ্যবয়সী একটি লোক, মানে সাংসারিক কিছু অশান্তির কারণে তো তার পরিকল্পনা ছিল সে আত্মহত্যা করবে। তার প্রেশার, অশান্তি, তো তার পরিকল্পনা ছিল যে আমি আত্মহত্যা করবো, আত্মহত্যা করলে আমি সব কষ্ট থেকে মানে ভালো থাকবো। তার এটাই চিন্তা ভাবনা ছিল যে আমি আর দুনিয়াতে থাকবো না, আমি চলে যাব। তো এই পরিকল্পনা অনেকদিন ধরে তার নাকি ছিল। তাই সে একদিন গাজীপুরও ঘুরে আসছে যে কিভাবে সে আত্মহত্যা করতে পারে। আত্মহত্যা যেদিন করবে এর 2 দিন আগে সে খুব ভালোভাবে নামাজ পড়ে এবং সবার সাথে ভালো ব্যবহার করে, কথাবার্তা ভালো বলে, এবং সে দড়ি কিনে নিয়ে আসে। সেরকম চিন্তা করলো যে আমি রাত্রিবেলা যাব দেরি করে, যেন রাত 1টা-2টার দিকে আমি গাছের মধ্যে ঝুলে ফাঁস দিয়ে মরে যাব। আচ্ছা। তো সেই কথা মতো সে এরকম রাত্রিবেলা সে গাজীপুরে রওনা দেয় ঢাকা থেকে। সে যেখানে গেছে গাজীপুর, উনি আবার ধূমপান করতো। তো সেই বনটার ভিতরে, বাগানটার ভিতরে গিয়ে বসে খুব চিন্তা করতেছে করবে কি করবে না সে, এবং খুব টেনশনে ধূমপান করতেই ছিল। ওই সময় মুহূর্তে একটি পাগল তার কাছে আসে, একেবারে খুব পাগল। ওনার কাছ থেকে সে সিগারেটটা হাতে নিয়ে সেই পাগলটা টান দিয়ে শুরু করে, মানে ধূমপান করে। তো ওনার হাতে যে দড়িটা ছিল সে পাগলটা দেখে, এবং সে পাগলটা তার কাছ থেকে দড়িটা কেড়ে নিয়ে সে গাছের মধ্যে ঝুলিয়ে সে পাগল নিজেই আত্মহত্যা করে। আচ্ছা। এই আত্মহত্যা করার সময় তার চেহারাটা বিভৎস হয়ে যায়, এবং সেই ব্যক্তি আমাকে বলল যে যখন ওই পাগলটা আমার চোখের সামনে কাজটা করলো, আমি এমন ভাবে ভয় পেলাম যে ওকে বাঁচাবো না কি করবো সেটা আমি জানিনি। আমি ছুটে পালালাম। আচ্ছা। এমন ছুটে পালালাম, সেই থেকে এখনো ঘুমের মধ্যে বললো যে রাত্রে ঘুমাবো বা দিনেই ঘুমাই, সেই পাগলটা আমাকে ডাকতে থাকে যে আসো আমার কাছে এবং তুমি ফাঁসি দাও। সে এখনো বললো যে আমি যে দিনের বেলাও ঘুমাতে সময় ওই পাগলটাকে দেখতে পাই, রাত্রে বেলা ঘুমাইলেও আমি সেই পাগলটাকে দেখতে পাই। আমাকে ঘুমের মধ্যে শুধু বলে আসো আমার কাছে, তুমি এসে ফাঁসি দাও। আচ্ছা। এই পর্যন্ত তার এগুলো চলতেছিল। সে ডাক্তারের পরামর্শ নিয়েছিল, তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়। উনি বললো ঘুমের ওষুধ খাওয়ার পরেও উনি দীর্ঘ সময় এই ফাঁসি এই পাগলটাকেই দেখে। অর্থাৎ সে পাগলটাকে কখনো দেখে নেই, সে পাগলটাকে চেনে না। সেদিন সেই গাজীপুর যাওয়াতে তার কাছে একটু সামান্য বসলো, এবং সেই উনি নিজে আত্মহত্যা করবে, কিন্তু সেখানে সেই পাগলটা যে আত্মহত্যা দেখালো। এখন সেটাও বললো যে পাগলটা কি সত্যিকার আত্মহত্যা করেছে না আল্লাহ আমাকে সাহায্য করেছে যে ভয় দেখে এখান থেকে পালানোর জন্য, সেটা আমি জানি না। আচ্ছা। এটা আমার ছিল ভাইয়া ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখি একটু আমাদের কিছু মেসেজ টেসেজ যেগুলো আছে সেগুলো পড়ে আসি এবং দেখি যে কেউ কোনো কিছু আপনার কাছে জানতে চাচ্ছেন কিনা এবং অন্য কোনো বিষয়ে আমরা কথা বলতে পারি কিনা। যাই হোক, আমাদের আরো একবার জানিয়ে দিচ্ছি, আমাদের যদি আপনারা ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhutfm@radio.fm। আপনার নাম ঠিকানা সঙ্গত কারণে আমি ওর নাম প্রকাশ না করার অনুরোধ জানাচ্ছি, আমি প্রকাশ করলাম না। ঘটনাটি ও যেভাবে বলছে আমি সেভাবে লিখেছি। ঘটনাটি ঘটেছিল 2010 সালে। আমি তখন ক্লাস 6-এ পড়ি। অন্যান্যদের মতো পুতুল খেলতে আমিও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। তবে যে ঘটনা আমার সাথে ঘটেছিল তারপর থেকে পুতুল খেলার প্রতি ভালো লাগার সাথে সাথে ভয়টাও মনে থেকে গেছে। ঘটনায় আসা যাক। একদিন বিকেলে আমি স্কুল থেকে বাড়ি ফিরে দেখলাম ঘরে খাটের উপর একটা নতুন পুতুল রাখা আছে। আমরা অনেকে এই ধরনের পুতুল দেখেছি যেগুলো কিনা শুইয়ে দিলে চোখ দুটো বন্ধ হয়ে যায় আর দাঁড় করিয়ে রাখলে চোখ দুটো খুলে যায়। ওই পুতুলটাও সেই ধরনেরই ছিল, এবং নতুন পুতুল দেখে আমি তো বেজায় খুশি। দৌড়ে মাকে গিয়ে জিজ্ঞেস করলাম কি দিয়েছি এই পুতুলটা। কথাটা শোনা মাত্রই আমি ছুটে মেজ পিসির ঘরে গেলাম পিসিকে থ্যাংক ইউ বলতে, আর সাথে এটাও জিজ্ঞেস করতে যে হঠাৎ তুই পুতুল আনলি যে, আমার তো জন্মদিন না। ওই বিষয়টা নিয়ে অতটা আর মাথা ঘামালাম না। কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতে ঘটলো একটা অদ্ভুত ঘটনা। বলে রাখা ভালো যে আমার ওই পুতুলটার পিঠের সুইচ ছিল, যেটা কিনা প্রেস করলেই গান বাজতো। আমি আগেই বলেছি যে পুতুলটা আমার এতই পছন্দের ছিল যে আমি ওটাকে নিয়ে ঘুমাতাম। একদিন শনিবার, স্কুল সাধারণত ছুটি থাকায় আমি বাড়িতে ছিলাম, খেয়ে দিয়ে যথারীতি পুতুলটা নিয়ে মায়ের সাথে ঘুমাচ্ছি। মায়ের সাথে শুয়েছি ঘুমাইবো বলে হঠাৎ দুপুর 3টা বাজতেই পুতুলের ভেতর থেকে গান বেজে উঠলো। ঘুম ভেঙে গেল। এক প্রকার বিরক্ত হয়েই উঠে পুতুলটার সুইচটা অফ করে গান থামালাম। পরের দিন দুপুরবেলায় আবার 3টায়
বাজতেই পুতুলের ভেতর থেকে একাই অটোমেটিক্যালি গান বাজতে শুরু করে দিল, ঠিক আগের দিনের মতো। কিন্তু এবার আমার ঘুমের ব্যাঘাত ঘটায় মা বিরক্ত হয়ে উঠে পুতুলটার গান বন্ধ করে আলমারিতে ঢুকিয়ে রেখে দিলেন। আর আমায় বললেন, পুতুলটা নিয়ে আর ঘুমোতে হবে না। ঘুমের ঘরে পুতুলটার পিঠের সুইচটায় তোর হাত লেগে রোজ রোজ গান বেজে যাচ্ছে, আমার ঘুম ভেঙে যাচ্ছে। এবারও ব্যাপারটা কানে না নিয়ে দোষ ভেবেই মাথা থেকে ছেড়ে ফেললাম। কিন্তু ঠিক তার পরদিনই ঘটল আবার এক অদ্ভুত ঘটনা। ওই দিনটা সোমবার হওয়ায় আমি স্কুলেই ছিলাম দুপুরে, বাড়িতে মা একাই ছিলেন। তাই সেদিন বাড়ি ফিরতেই মার মুখে শুনলাম যে পুতুলটা নাকি আলমারির ভেতরে থাকা সত্ত্বেও আগের দিনের মতো বাজছিল নিজে নিজে। শুনে আমার কেমন যেন ভয় হতে লাগলো। আমার স্কুলে গরমের ছুটি পড়ে গেল, তাই বাড়িতেই দুপুরবেলা যখন 3টা বাজতো পুতুলটা আলমারির ভেতর থেকে ভেসে আসা হালকা গান আমার কানে আসতো। ব্যাপারটা মা অতটা গুরুত্ব দিত না, কিন্তু আমি এই ঘটনাগুলোকে কেন জানি ইজিলি নিতে পারতাম না। 5-6 দিন পর যখন সকালবেলা মা ওনার এক স্টুডেন্টকে পড়াতে গেলেন, তখন আমি চুপি চুপি পুতুলটা নিয়ে আমাদের বাড়ি থেকে অদূরেই থাকা একটা পুকুরে ফেলে দিয়ে এলাম। তবে পুতুলটা নিয়ে খেলতে ভালো লাগার থেকেও ভয়টাই বেশি লাগা শুরু হয়েছিল। বাড়ি এসে মা পুতুলটার ব্যাপারে জিজ্ঞেস করায় আমি বললাম, বাইরে গিয়ে খেলতে খেলতে হারিয়ে ফেলেছি, অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আমার অনেক মারও খেয়েছি, তবু সত্যি কথাটা বলিনি। সব থেকে আশ্চর্যের বিষয় এই ছিল যে পুতুলটা ফেলে দেওয়ার পর থেকেই আমার অস্বাভাবিক ভাবে জ্বর হয় এবং সেটা তারা 3-4 দিন কন্টিনিউ করে, কিন্তু কোনো ওষুধেই সেই জ্বর কমছিল না। আমার মেজ পিসি ব্যাপারটা নোটিস করে আমার বাবাকে বললেন, যেই থেকে পুতুলটা হারিয়ে গেছে সেই থেকেই তো আমার জ্বর। বাবা এসব জিনিস না মানলেও পিসির কথা মতো কাছের এক মসজিদ থেকে পানি পড়া নিয়ে এসে খাওয়ালেন। এক রাতে জ্বর নেমে গেল। তা সত্ত্বেও আমার মা বাবার মধ্যে কোনো এটা প্যারানরমাল ঘটনা এরকম কোনো কিছু তারা খুঁজে পাননি। কিন্তু পিসি ব্যাপারটা বুঝতে পেরে ওই লোকটার বাড়ি যায় পুতুলটার ব্যাপারে ওনার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু ওনার স্ত্রী কিংবা উনি দুজনেই কেউই সেই সময় বাড়ি না থাকায় ওনাদের সাথে পিসির কোনো কথা হয় না। কিন্তু বাড়িতে থাকা কাজের মেয়েটি থেকে আমার পিসি সমস্ত ঘটনা জানতে পারে। মেয়েটি বলে পুতুলটা নাকি কেনা হয়েছিল ওনার এক আত্মীয়র সন্তানের জন্য এবং সেটি কন্যা সন্তানই ছিল। বাচ্চাটি জন্মানোর পরই নাকি ওর জন্য পুতুলটি কিনে হসপিটালে রাখা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত জন্মানোর 2 দিন মধ্যেই নাকি শিশুটি একদিন দুপুর 3টার সময় কোনো এক অজানা অসুখে মারা যায়। আমার জন্য বাড়ি নিয়ে আসে এবং তারপর থেকে এই সমস্ত ঘটনা ঘটতে থাকে। অবশ্য পুতুলটি ফেলে দেবার পর আর তেমন কিছু হয়নি। এই ছিল আমার ঘটনাটি পুরোপুরি আমার বন্ধুর মুখ থেকে শোনা। আশা করি সবার ভালো লাগবে। ভূত এফএমের নিয়মিত শ্রোতা, অসম্ভব ভালো লাগার একটি শো, একটি এপিসোড মিস করি না। বলে রাখা ভালো যে রাত জেগে ভূত এফএম শুনতে শুনতে আমি এখনো বেশ খানিকটা সাহসী হয়ে গেছি। একা একা কিংবা অন্ধকারে আগের মতো ভয় পাই না। এবং ভূত এফএমকে অনেক থ্যাঙ্কস। ভালো লাগলে আমার ঘটনাটি পড়ে শোনাবেন। হ্যাঁ, এটাই আমাদের ভূত এফএম শুনতে শুনতে সবাই সাহসী হয়ে যান, তখন ভয়ঙ্কর ঘটনা অনেকের কাছে মনে হয় যে না, খুব একটা ভয়ঙ্কর হলো না, এটা তো একটা প্রবলেম। বাট আমাদের কাজ সেটাই, ভয় দেখানো এবং ভয়ের মাধ্যমে যে আনন্দ আছে সেই আনন্দই সবার কাছে পৌঁছে দেওয়া, রাইট? সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আরো একটা অডিও ক্লিপে যাবো এবং সেই অডিও ক্লিপটি শুনে আসবো এবং আশা করছি যে এই অডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে। এবং তারপরে আমরা কিছুক্ষণ পরে নতুন অতিথি নিয়ে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুড এফএম এন্ড ডিউ ফুড ডে। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম ভূত এফএমের সকল লিসেনার্সদের। আমার নাম আজিজুর রহমান সজল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। বলে রাখা ভালো, আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাসা কেন্দ্রিক। এর আগের ঘটনাটা বলে নেওয়া দরকার। 2008 সালের দিকে আমাদের বাসায় একজন ভাড়াটি আসে, যার নাম আমরা তাকে তাজুল আঙ্কেল বলে চিনতাম। তো ওনার ব্যবহার, আচার আচরণ খুবই অদ্ভুত ছিল। অদ্ভুত বলতে স্বাভাবিক মানুষের মতো না, হঠাৎ করে চোখগুলো বড় করে আমাদের ভয় দেখাতো বা
হঠাৎ করে গাছে উঠে যেত, হঠাৎ করে এখানে চলে যেত, হঠাৎ করে দেখা যেত যে আমাদের বাসায় একটা করই গাছ আছে, করই গাছের উপরে উঠে বসে ভাত খাচ্ছে। তো এরকম অদ্ভুত অনেক বিহেভিয়ার ওনার মধ্যে লক্ষ্য করা গেল। তো একদিন হঠাৎ করে কি হলো, ওনার স্ত্রী আমাদের বাসায় এসে অনেক চিৎকার করে বলতে লাগলো আমার বাবাকে যে চাচা আসেন, আমার হাজবেন্ড যেন যেমন করতেছে। তো উনি মানে অজ্ঞান হয়ে যায় বা এরকম কিছু। তখন আমরা বুঝতে পারলাম যে উনি পজিটিভ ছিল। তো আমাদের ভাড়াটিয়া যারা ছিল সবাই চলে আসে একটা রুমে, উনি চলে আসে। তো ওনাকে পজেস্ট করে, ওনার ভয়েসটা রাতারাতি চেঞ্জ হয়ে একটা মহিলার ভয়েস আমাদের সবাইকে সালাম দেওয়া হলো, আমরা কথা বললাম, আমার বাবা কথা বললো। তো অনেকে অনেক কিছু জানতে চাইলো, সে বললো। বলে যাওয়ার আগে ওই তাজুল আঙ্কেলের পজেস করা ওই পরীটা আমাদের এটা বললো যে আমাদের বাসায় অনেক বেশি রকমের একটা সমস্যা আছে। এখন কি রকম সমস্যা আমার বাবা যখন জানতে চাইলেন তখন বলা হলো যে আমাদের বাসার উপর দিয়ে জিন বা পরীদের চলাচলের একটা রাস্তা আছে, আমরা যেন কখনো তাদের ডিস্টার্ব না করি, তাহলে আমাদের ক্ষতি হতে পারে। আর যদি ডিস্টার্ব না করি তাহলে তারা আমাদের কখনো কোনো ক্ষতি করবে না। তো আমাদের বাসায় এরকম এই ঘটনাটা বলার পরে আমরা মোটামুটি একটু ভয় পেয়ে যাই। তারপরে একটা সার্টেন টাইম পরে তাজুল আঙ্কেল চলে যায়। আমরা আমাদের বাসায় প্রত্যেক দিন মানে এরপর থেকে আমরা যখন জানতে পারলাম, আমরা সবাই খেয়াল করা শুরু করলাম। 2008 সালে আমরা আমাদের বাসায় উঠার 6 মাস হয়েছে, তখনও আমরা টের পাই নাই। বাট যখন আমরা এটা জানতে পারলাম তখন আমরা কিউরিয়াসিটি বশত রাত জাগতে শুরু করলাম। তো রাত জাগার পরে দেখা যাচ্ছে যে 2টা 2:30টার দিকে বাসার ছাদে ছুপ 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 মানে নুপুরের শব্দ। কখনো হয় না এরকম যে লোহার রড মাটিতে রেখে একজন হাত দিয়ে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, মানে একটা একটা সাউন্ড হচ্ছে লোহার, এরকম অদ্ভুত রকমের শব্দ শুনতেই থাকে। তো এই ব্যাপারগুলো আমাদের কাছে নর্মাল হয়ে যায়। আমরা এখন পর্যন্ত এরকম শব্দ সাউন্ড সব প্রত্যক্ষ করতে থাকি, আমি শুনতে পারি। তো এইগুলো কোনো সমস্যা হয় না। একদিনের ঘটনা যেটা শেয়ার করার জন্য আজকে রেকর্ডিং পাঠানো, সেটা খুবই রিসেন্ট একটা ঘটনা এন্ড খুবই অদ্ভুত ছিল আমার সাথে। আমি এটার কোনো ব্যাখ্যা আসলে পাইনি। সেটা হচ্ছে আমি একদিন রাতে মুভি দেখে ঘুমালাম। আমার মনে আছে খুব জনপ্রিয় একটি মুভি আমাদের সার্ভারে আসেন, আমি দেখার পরে ঘুমালাম, স্পষ্ট মনে আছে। ঘুমানোর পরে আমি ফিল করতে থাকলাম যে আমার কাঁধে প্রচন্ড ব্যথা হচ্ছে। তো স্বভাবতই ব্যথার জন্য আমি ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভেঙে যাওয়ার পর আমি আবছা আলোতে তাকালাম, দেখলাম যে তারা দেখা যাচ্ছে, তারা, আকাশের তারা। তারপরে আকাশও দেখা যাচ্ছে। আমি না বুঝতে পারছি না যে কি হচ্ছে। তারপরে আমি হঠাৎ করে মানে একটু যেন চোখ কচলালাম। চোখ কচলানোর পরে একটু স্পষ্ট ভাবে কনসিয়াসলি তাকানোর চেষ্টা করলাম। স্টিল তারা এবং আকাশ দেখা যাচ্ছে। দেন রাসেল ভাই, আই ডোন্ট নো ওয়াই এন্ড হাউ, আমি আবিষ্কার করলাম আমি ছাদের মধ্যে শুয়েছিলাম এন্ড আমার মাথার নিচে একটা ইট দেয়া ছিল। এন্ড দ্যাট ইজ ওয়াই আমার কাঁধ এবং ঘাড় প্রচন্ড রকমের ব্যথা করতেছে। তাতে বলে রাখা ভালো, আমার কোনো স্লিপ ওয়াকের কোনো অভ্যাস বা কিছু ছিল না। এন্ড তারপরে আমি উঠলাম, আমার হাতে সবসময় ঘড়ি থাকতো, একটা ডিজিটাল ওয়াচ। তো আমি ঘড়িতে তাকালাম, দেখলাম 3:30টার মতো বাজে। আমি প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলাম। আমি দৌড়ে ছাদ থেকে নিচে নামলাম। নিচে নেমে আমি ভাবলাম যদি আমি ঘুমের মধ্যে চলে এসে থাকি দরজাটা খোলা থাকবে, আর দরজাটা ভেতর থেকে লক ছিল রাসেল ভাই। এটার ব্যাখ্যা আমি আজ পর্যন্ত পাইনি। এটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া 3-4 মাস আগের ঘটনা। তারও কিছুদিন আগে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে আমরা যেহেতু সবসময় শব্দ শুনতাম বা কেউ কিছু অনুভব করতে পারতো, তো আমরা বিশ্বাস করতাম যে হয়তো আমাদের বাড়িতে কোনো সমস্যা আছে বা কোনো রকমের অ্যাবনর্মালিটি আছে। তো আমরা কি করতাম যে অনেক কিছু দেখে ফেললেও বা অনেক আনসার্টিন বা অ্যাবনর্মাল কিছু হইলেও আমরা সেটাকে ইগনোর করতাম। তো একটা দিন আমি রাতের বেলা ফোনে কথা বলতে ছাদে যাই। ইটস অলমোস্ট 1টা-1:30 এরকম বাজে। আমি ফোনে কথা বলতে যাই। তো ছাদে যাওয়ার পরে আমি কথা বলার 5 মিনিট পর দেখতে পেলাম কোনো বাতাস নাই, কিছু নাই। আমাদের ছাদের যে এক্সট্রা রড গুলা বা মানে উপরে আরেক তালা বাড়ানোর জন্য যে কিছু রড থাকে যেগুলো ইউজ করা হয় পরে যখন বাড়ি বানানো হবে, আরো বড় করা হবে, তো উপরের রড গুলা টং 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 করে কাঁপতে থাকে। টং 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 করে কাঁপতে থাকেন, অনেক বেশি পরিমাণে কাঁপতে থাকে, যেটাকে স্বাভাবিক কাঁপুনি মনে হবে না, যে বাতাসের জন্য কাঁপছে। আসলে ভাই বিশ্বাস করবেন না, আমার ভেতরটা পুরো নড়ে উঠে। আমি ভয়ে জাস্ট কিছু করতে পারি না। জাস্ট ফোনের ওই পাশে আমি ফোনের মধ্যে এমন একটা ভাব করতে থাকি, ফোনে কথা বলতে থাকি যে আর 5 মিনিট পরেই চলে যাবো। তো যখনই আমি বললাম যে আর 5 মিনিট পরে চলে যাব, শব্দ বা বাতাসে এই রড গুলো নড়া বন্ধ হয়ে গেল। আমি কথা বলতে থাকলাম। আমি যেহেতু বুঝতে পারলাম যে আমাদের বাসায় একটু মানে অ্যাবনর্মালিটি আছে বা আমাদের তো এখন পর্যন্ত কোনো ক্ষতি করে নাই, তো ওই ভরসায় আমি কথা বলতে থাকলাম। আমার খেয়াল ছিল না কতক্ষণ কথা বললাম। ঠিক 10 মিনিট বা 15 মিনিট পরে মানে আবার টং 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 করে শব্দ শুরু হয়। তখন আমি আসলে ভাই বুঝতে পারলাম যে আসলে আমার বুঝে এখন চলে যাওয়া উচিত। তো আমি কোনো
কিছু ইয়ে করলাম না, ফোনটা পকেটে নিয়ে সুন্দর করে ছাদ থেকে নেমে চলে আসলাম। রাসেল ভাই, এছাড়াও আমাদের বাড়িতে অনেক রকমের ঘটনা, আরো কিছু প্রত্যক্ষ জিনিসপত্র হয়েছে। আজকে সময়ের অভাবে বলতে পারলাম না। যদি আমার ঘটনা আপনার একটু পছন্দ হয়ে থাকে, আপনি আমাকে কল করতে পারবেন বা আপনি আমাকে টেক্সট দিতে পারবেন। শুভকামনা ভূত এফএমের জন্য। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও ফুটেজ এফএম। আমি রাস্তার সাথে করতে সময় লাগবে 1:29 আর চলছে ফুট এফএম। এই মুহূর্তে আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন এবং আমি চলে যাব আমাদের নতুন অতিথি একজন জয়েন করেছেন তার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো। হাই লিসেনার, আমি ইনজামাম উল হক, আমি মেডিকেল টেকনোলজিস্ট। সেই সাথে আমার বড় ভাইয়া সুজন ভাই, জয়, এরা সবাই শুনছে। সবাইকে স্বাগত। আপনার ঘটনাটা বলেন। আসলে আমার ঘটনা গ্রাম্য একটা ঘটনা, আমার চাচার সাথে ঘটা। তো আমি যখন ছোট তখন এক্সাক্ট আমার বয়সটা মনে নাই, আমার কাছ থেকে ঘটনাটা শোনা। তো আমার চাচা এখন মারা গেছে, অনেকদিন হলো মারা গেছে। তখন আমার চাচা মাঠে গরু চড়াইতে যাইতো। তো একদিন আমার চাচা যথারীতি মানে মাঠে গরু চড়াইতে গেছে। তখন আনুমানিক কয়টা বাজে চাচা জানে না। তো চাচাকে নাকি নক দেওয়া হয়েছে যে গরু চড়াইতে যাবি না, এরকম বলে কেউ একটা শব্দ করছে। তো চাচা ঝট করে ওঠা চলে গেছে। যখন গেছে তখন দেখে যে আশেপাশে সবই পরিষ্কার, সবই মানে আকাশ টাকাশ সব পরিষ্কার হয়ে গেছে। তখন চাচা গিয়ে দেখে যে সেখানে কেউই নাই, কৃষক যাই বলেন কেউই নাই। তো আমাদের গ্রামের সাথে রোডের পাশে একটা বট গাছ আছে। ছোটবেলা থেকেই যেমন দেখছি এখনো তেমন দেখতেছি, অনেক আগের নাকি বট গাছটা। তো চাচা দেখে ওই বট গাছে একটা পা দিয়া অন্য মানে বিলের অপর প্রান্তের গ্রামে আরেকটা পা দিয়া একটা অবয়ব, বিকট আকৃতির একটা অবয়ব দাঁড়িয়ে আছে। তো চাচা সেটা দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে, এসে দেখে যে এখন ফজর আজান দিচ্ছে। তো চাচা তারপর পরই অসুস্থ হয়ে যায়। তো বেশ কয়েকদিন অসুস্থ ছিল। এর কিছুদিন পরে আমার চাচা আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। তো বেশ কিছুদিন পরে আমার চাচা মারা যায়। তো এখন কি কারণে মারা যায় এক্সাক্ট আমরা জানি না, বাট চাচার লিভারটা প্রবলেম হয়ে গেছিল। এখন কোন রিলেটেড কি সেটা আসলে আমরা কেউ জানতাম না। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো একটা ইমেইল আছে, সেই ইমেইলটা আমি একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে এবং আশা করছি যে এটা আপনাদের ভালো লাগবে। আমি এখন প্রচুর ইমেল চাই, আসলে ইমেল পড়তে অনেক ভালো লাগে এবং আপনারাও পছন্দ করেন আমি জানি, এবং যারা লেখেন তারা খুব চমৎকার করে লেখেন। এরকম ইমেল আমি প্রচুর চাই, প্রচুর, যেটা সত্যি ঘটনা হলে সবাই ভালোবাসেন আসলে। যাই হোক, আমাকে লিখছেন রাসেল ভাই নমস্কার নেবেন, আমি আশু যশোর বিমানবন্দর রোড আরবপুর থেকে লিখছি। আজই প্রথম ফুট এফএমে কোনো ঘটনা পাঠালাম। যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে এই ঘটনাটি সবাইকে যাওয়ার আগে কিছু কথা বলে নিলে ভালো হবে। এটা আমার মেজ ভাইয়ের কাকি শাশুড়ির মৃত্যুকে নিয়ে ঘটনা। তারা আমাদের পাশের জেলাতেই থাকেন, কারণবশত জেলাটার নামটা বললাম না। মূল ঘটনায় যাবার আগে কিছু কথা বলে রাখি। আমাদের হিন্দুদের মৃত ব্যক্তিকে যারা শ্মশানে নিয়ে যায় তাদেরকে কাঠরে বলে। আর আমাদের মারা যাওয়ার 11 দিন থেকে শ্রাদ্ধের বিভিন্ন আনুষ্ঠানিকতা আরম্ভ হয়। 12তম দিনে মহাভোজের আয়োজন হয় এবং 13তম দিনে কীর্তন ও প্রার্থনা হয়। আর মহাভোজের দিন মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে নিমন্ত্রণ করা হয়। ঘটনাটি ঘটে 10 নভেম্বর 2017 তারিখ শুক্রবার। মৃত ব্যক্তির ছিল নানান ব্যাধি, যেমন কিডনি নষ্ট হয়ে যায়, গ্যাসের সমস্যা, তার শরীরের ভেতরে অধিকাংশ জিনিসই নষ্ট হয়ে যায়। আরো অনেক সমস্যা যা ডাক্তারের হাতের বাইরে চলে যায়। আমরা সবাই জানতাম যে তার মৃত্যু অবধারিত। একটু বলে রাখি, তাকে বারান্দায় একটি খাটে থাকতে দেওয়া হতো এবং সাথে বাড়ির অন্য সদস্যরাও থাকতো। হঠাৎ 10 তারিখ সকালে তিনি পরলোক গমন করেন। সমস্ত বাড়িতে এক অন্যরকম পরিবেশ। দূর দূর থেকে আত্মীয় স্বজনরা বাড়িতে এসে জামা হচ্ছেন। যথারীতি সব কাজ শেষে তাকে শ্মশানে নিয়ে সমাধিস্থ করা হয়। বাড়িতে আস্তে আস্তে লোকের সংখ্যাও কমে যায়। চারিদিকে থমথমে পরিবেশ। কেবল তার মেয়েরা মায়ের শোকে আর্তনাদ করছে। মৃত ব্যক্তি মারা যাবার আগে তার বোনকে আসতে বলেছিলেন দেখবে বলে, হয়তো কোনো কারণে সে আসতে পারেনি, কিন্তু মারা যাবার পর সে এসেছিল। সেদিন রাতে ওই ঘাটেই তার বোন এবং মেয়ে ঘুমায়। এত সময় সব ঠিকঠাক চলছিল। রাত বেড়ে
ঘড়ির কাঁটা যখন আনুমানিক 2টার দিকে, তখন হঠাৎ ঘরের চালে খুব জোরে সোরে একটা আওয়াজ হলো, যেন কেউ চালে ইট মারছে। এতে মোটামুটি সবাই জেগে গেছে, কিন্তু সবাই যে যার মতো চুপ করে শুয়ে থাকে। ওই আওয়াজটাকে কেন্দ্র করে সবাই কেমন যেন ভীত হয়ে যায়। ঠিক তখন থেকেই আরম্ভ হয় অস্বাভাবিক ঘটনা। প্রথমে বারান্দায় শোয়া সেই বোনের গায়ের থেকে আপনা আপনি কম্বল বারবার পড়ে যাচ্ছে। কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে তার। বোনটি এবার হঠাৎ করে খেয়াল করে দেখে যে অন্ধকারে কেমন যেন মানুষের আকৃতি তার কম্বল ধরে টানছে। ভয় তার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। অনেক চেষ্টা করেও সে কিছুই করতে পারছে না। দেখে যে তারই মারা যাওয়া বোন পুরো সুস্থ অবস্থায় তাকে গলা টিপে ধরেছে এবং প্রচন্ড অন্ধকারে তার উপর চাপ দিচ্ছে। আর কিছু সময় এভাবে থাকলে হয়তো তাকে আর জীবিত ফেরত পেতাম না। এমন সময় থাকা অন্য মহিলাটির গায়ে তার হাতের স্পর্শ করলে সে কিছুটা স্বাভাবিক হয়। তার সাথে এই পর্যন্ত তার পাশে মৃত ব্যক্তির এক মেয়ে তখনও ঘুমাচ্ছিল। এবার তার কাছে ওই আকৃতিটা যেয়ে বসে এবং তার মাথায় হাত বুলায় যে মৃত ব্যক্তির বোন অসাড় হয়ে দেখে, কিন্তু সে কিছুই বলতে পারে না বা করতে পারে না। এটাও বলে রাখা ভালো যে ওই মহিলা তার ছেলে মেয়েদের খুব ভালোবাসত। তিনি নিজের ঔষধের টাকা দিয়ে ছেলে মেয়ের বউয়ের জন্য গয়না বানিয়েছিলেন। তারপর থেকে বাড়িতে সবসময় থমথমে পরিবেশ থাকতো। ঘটনা এখানেই শেষ হয়নি, এবার আরো রোমাঞ্চকর কিছু ঘটনা ঘটে। এবার শ্রাদ্ধের দিন বাড়ি ভর্তি সব লোকজন নিয়ম অনুসারে সব কাঠুরেদেরকে নিমন্ত্রণ করে মহাভোজে অংশগ্রহণ করার জন্য। আর সেই সাথে ওই মৃত ব্যক্তি ও অন্য প্রয়াত ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয়েছে। তাদেরকে সময় দেওয়া হয়েছে রাত 9টার সময়। রাত 8:30 মধ্যে সব কাঠুরে চলে যায়। খাবার পরিবেশন করা শেষ। মৃত ব্যক্তির এক জামাই উপহাস করে বলে, আরে মরা মানুষ কি কখনো খেতে আসে নাকি? আচ্ছা, আমি আজ দেখবো কিভাবে ও এসে ভাত খায়। বেশ কিছু সময় পর সবকিছু ভালোই চলছিল। আস্তে আস্তে ঘড়ির কাঁটা 9টার কাছে পৌঁছায়। এবার বাড়ির পরিস্থিতি পাল্টে যেতে আরম্ভ করলো। ওই জামাই খেতে বসেছে, এমন সময় হঠাৎ তার পেছনে খুব জোরে একটা আওয়াজ হয়, কিন্তু অবাক করা বিষয় আওয়াজটা যে কিসের তা কেউ আবিষ্কার করতে পারলো না। এবার বাড়ির এক পাশ থেকে কেমন যেন গোঙানোর শব্দ আসছে। ক্রমশ আওয়াজটা বেড়েই চলছে। আস্তে আস্তে আওয়াজটা অনেকে একসাথে ঝগড়া করলে যেমনটা হয় তেমন মনে হচ্ছে, এবং একসাথে অনেকগুলো কুকুর যেন আওয়াজ করছে। সেখানে মাত্র একটি কুকুর ছিল এবং সেটা সবার সামনেই বসা ছিল। ওই কুকুরটাও ভয়ে ওই দিকে যাচ্ছে না। এবার রাত 9টা বাজে। সবাই খাবার দাবার খাওয়ার জন্য প্রার্থনা করে খেতে আরম্ভ করে। ঠিক তখনই সব আওয়াজ থেমে গেল। এবার যা আরম্ভ হলো, ওই পাশ থেকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছে সেখান থেকে কিছু অস্বাভাবিক শব্দ শোনা যাচ্ছে। অনেকটা মাংসের হাড় চিবানোর শব্দ, কটর মটর, সবাই এই শব্দ শুনতে পারছিল। তখন মৃত ব্যক্তির স্বামী ভাবে যে আসলে এটা কিসের আওয়াজ, সত্যি কি সে এসে খাবে? তো তিনি ওই পাশে আস্তে আস্তে করে দূর থেকে তাকায়। তাকানোর পর সে যে দেখে আমাদের সবাইকে হতবাক করে দেয়। সে তার মৃত স্ত্রীকে দেখতে পায় এবং সে সেখানে খেতে বসেছে। সেখানে মৃত ব্যক্তিকে নিমন্ত্রণ করা হয়েছিল সেখানে, এবং এটা তিনি শুধু দেখেননি, বাড়ির অন্য লোকেরাও দেখে এবং বাড়িতে যত লোক ছিল তারা সবাই প্রচন্ড ভাবে ভয় পেয়ে যায়। এভাবে বিভিন্ন ভীতিকর পরিবেশের মধ্য দিয়ে কাটে সারা রাত। তারপর থেকে আর তেমন কিছু ঘটেনি। এখন পর্যন্ত সবই ঠিকঠাক আছে। মৃত ব্যক্তির আসার প্রমাণ পাওয়ার জন্য ওই জায়গায় পাতলা করে মাটির প্রলেপ দেওয়া হয়, যাতে কেউ আসলে তার পায়ের ছাপ পড়ে যাবে। পরদিন সেখানে পায়ের ছাপ পাওয়া যায়, মানুষের মতো পরিপাটি হয়ে খাওয়া ও অনেক নমুনাও পাওয়া যায়। এবং আমি নিজে না থাকলে হয়তো কখনো বিশ্বাস করতাম না এটা তাদের বাড়ির মধ্যে ঘটে যাওয়া ঘটনা। এবং অনেকে অবিশ্বাস করতে পারেন এবং বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমি নিজেই ঘটনার প্রমাণ। ভালো থাকবেন। কিছুদিন আগেও আবার একটা ঘটনা ঘটছে, সময় করে লিখে পাঠাবো। তো এই ঘটনাটাই তিনি লিখেছেন এবং থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন, আমি একটু পরিচয় দিই। ওনার ঘটনাটা আমি শুনিনি যদিও, তবে আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে আপনি এসেছেন? হ্যালো লিসেনার, আমি আসছি বরিশাল থেকে। আমার নাম লিমন। তো ভাইয়া, আমি একটু ক্লান্ত, যার কারণে মানে নার্ভাস আছি। ঠিক আছে, আমরা তাহলে পরে আপনার ঘটনা শুনবো, কোনো সমস্যা নাই। না ঠিক আছে, অসুবিধা নাই। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আচ্ছা, আপনার ঘটনাটা আপনি ছোট্ট করে বলেন। আমি আপনার মাইক্রোফোনটা ঠিক নাই, আপনি মাইক্রোফোনের কাছে এসে কথা বলতে হবে। এখন ঠিক আছে? জি। তো ভাইয়া, আমি ঘটনাটা আমার খুব কাছের একজন থেকে শুনেছি। ঘটনাটা রংপুরের অন্নদানগর রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরে রাজবাড়ি নামক একটা জায়গা ছিল। এটা অনেক আগের ঘটনা, প্রায় 100 বছর আগের। তো ওখানে রাজবাড়ি নামক একটা জায়গা ছিল। ওনারা হচ্ছিল গিয়ে 7 ভাই ও 1 বোন থাকাতে ওনার বেলা ঠিক করলো যে বোনকে বেশি সম্পত্তি দিবে।
অসুস্থ ছিল বুড়ো বয়সে। তো বোনকে বেশি সম্পত্তি দেবে এটা আসলে ওই 7 ভাই মানতে পারলো না। তারা চাচ্ছিল যে আরো তারা সমান ভাই। এই ঘটনাটা আপনি কোথায় পেয়েছেন? আমার খুব কাছে আমার বাড়ি হচ্ছে রংপুরে, আমার খুব কাছে একজন লোক আমাকে বলেছে। আচ্ছা, তো এটা বলার পর sorry, তো এরকম করার পরে ওনারা একদিন ঠিক করলো কি ওই বোনকে মেরে ফেলবে। এই প্ল্যান করে 7 ভাই ওই বোনকে নিয়ে একটু বাড়ি থেকে একটু দূরে গেল। দূরে গিয়ে একটা কূপের মতো ছিল, ওখানে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়ার মতো মাটি দিচ্ছিল গায়ের উপর, মাটি চাপা দিলে এই নিয়ত করে। তো তখন বোন বলতেছিল যে আমাকে 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 এরকম মারিও না, আমার সম্পত্তি চাই না, তো আমাকে তোমরা জীবনটা ভিক্ষা দাও, এটা বলতেছিল। এটা বলার পরে ওরা বলছে না সেটা সম্ভব না, তোমাকে আমরা মেরে ফেলবো। তো এরকম করার পরে ওরা একসময় মাটি চাপা দিতে যখন মুমূর্ষ অবস্থায় এসে যায়, তখন ওই বোনটি বলতেছিল তোমরা আমাকে তো মেরে ফেললে, এখানে আমাকে সবাই মনে রাখবে, এখানে একটা গাছ হবে এবং গাছের সাথে একটা পাথর থাকবে, সবাই আমাকে সারা জীবন এটার জন্য মনে রাখবে। তো এক পর্যায়ে হয় কি ভাই ওই রাজবাড়ির সময় মারা যায়, রাজবাড়িটা পরিত্যক্ত হয়ে যায়। পরিত্যক্ত হয়ে যাওয়ার পরে ঘটে আসল ঘটনা। যখন ওই রাজবাড়িটা পরিত্যক্ত হয়ে যায়, ওখানে কেউ যেতে পারতো না। ওখানে 7টা দিঘি ছিল, ওই 7 ভাইয়ের 7টা দিঘি ছিল, 7 দিঘির পার বলে ওটা, ওখানকার সবাই চিনে, খুব পপুলার একটা জায়গা, সবাই চিনে। তো মারা যাওয়ার পরে ওখানে যদি লোকজন যেত ভাইয়া, এমন হয়েছে কারো মাথা মাটির মধ্যে পুঁতে ফেলছে, তো মারা গেছে, এরকম লাশ পাওয়া গেছে। পশু পাখি মারা গেছে, এরকম পাওয়া গেছে। তো এরপরে হয়েছে কি ভাইয়া, একদম পরিত্যক্ত অবস্থা 1980 সালের দিকে বাড়িটা ভেঙে ফেলা হয়। ওখানে এখন আর তেমন বাড়িটারি নাই, ওই দিঘিগুলো ভরে আপনার ইয়া করা হয়, ওখানে এখন জমি চাষ করা হয়। কিন্তু ভাই ওই যে গাছের কথা বলেছিল, ওই বোনটা মারা যাওয়ার পরে ওখানে একটা গাছ হয় এবং গাছের সাথে ছোট থাকা অবস্থায় গাছে একটা ছোট্ট পাথর হয়। এই গাছটা আস্তে আস্তে এখন বড় হচ্ছে। 2015 সালের দিকে ওরা দেখে আসছে গাছটা অনেক বড় হয়েছে এবং পাথরটা বাড়তে বাড়তে প্রায় 4-4.5 ফুট হয়ে গেছে। এটা হওয়ার পরে তো ওই গাছটা এবং যদি পাথরটা যদি কেউ সরাতে যায় তাহলে তার ক্ষতি হয়, এরকম হয়েছে। গাছের পাতা ছিঁড়লে তার ক্ষতি হয়, কাটতে গেলে তার ক্ষতি হয়। এবং একটা ছেলে ওই পাথরটা নোংরা করছিল, তো ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়ে, অনেক চিকিৎসা করা হয়, কয়েক মাস অসুস্থ ছিল, তো কবিরাজ ডাক্তার দেখা থেকে পরে ছেলেটা সুস্থ হয়। এখনো গাছটা আছে ওখানে অ্যাভেলেবেল, যদি কেউ জানতে চায় ওখানে যেতে পারে। এই ছিল আমার ঘটনা ভাইয়া।